আসসালামু আলাইকুম। আমরা গতকালকে গোলকি বডির আগ পর্যন্ত পড়েছিলাম গত পার্টে। এই পার্টে আমরা গোলকি বডি থেকে পড়বো ইনশাআল্লাহ। তো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবদ্ধ ছোট নালিকা, ফোস্কা, চৌবাচ্চা বা ল্যামেলির মতো সাইটোপ্লাজমের যে অঙ্গাণুটা সেটা হচ্ছে গোলকি বডি। তো গোলকি বডি আমরা জানি যে আমরা কোষে দেখেছি যে সাইটোপ্লাজমে কিছু আহ, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে, কিছু ঝিল্লি ছাড়া অঙ্গাণু আছে। তো গোলকি বডি এরকমই একটা অঙ্গাণু যার ঝিল্লি আছে বা পর্দা আছে। তো এদের পর্দাটা বা দুই স্তর বিশিষ্ট বা দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। এরা কিছু কিছু আছে গোলকি বডি নালিকার মতো, ছোট নালিকার মতো, কিছু আছে ফোস্কার মতো, কিছু আছে চৌবাচ্চা বা ল্যামেলির মতো। তো সেই হিসাবে এদেরকে আমরা ক্লাসিফিকেশন করি ভ্যাকিউল, ভেসিকল এবং ভেসিকল এবং কিছু সিস্টার্নি। আচ্ছা, তো বিজ্ঞানী ক্যামিলো গোলগি, উনি ইতালীয় বিজ্ঞানী, ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ। উনি 1898 সালে প্রথম পেঁচা ও বিড়ালের স্নায়ুকোষে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে, এটা মেডিকেলের প্রশ্নে আসে। ক্যামিলো গোলগি আবিষ্কার করছেন পেঁচা পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটা দেখতে পেয়েছেন। পরবর্তীতে তার নাম অনুসারে, যে ওনার নাম ছিল ক্যামিলো গোলগি, এখান থেকে পরবর্তী গোলগি বডি নাম রাখা হয়েছে। তো ক্যামিলো গোলগি 1906 সালে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা অতটা ইম্পর্টেন্ট না। এরপরে ডাল্টন এবং ফেলিক্স 1954 সালে গোলকি বডির ইলেকট্রন আণুবীক্ষণিক গঠন সম্পর্কে ধারণা দেন। তো গোলকি বডি কোথা থেকে তৈরি হয়? গোলকি বডি তৈরি হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে আমরা এখানে দেখি যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য কী? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম থাকবে না, এর গায়ে কোনো রাইবোজোম থাকবে না। আর যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এরা তৈরি হবে। এদেরকে অনেক সময় এদের বিভিন্ন নাম আছে, সিনোনিম আছে, যেমন ডিকটায়োসোম এদেরকে বলা হয়, এদেরকে ইডিওসোম বলা হয়, এদেরকে লাইপোকন্ড্রিয়া বলা হয়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া না, লাইপোকন্ড্রিয়া বলা হয়। তো প্রায় সব কোষে এরা থাকে। গোলকি বডিতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভিটামিন কে থাকে। বিভিন্ন প্রকার এনজাইম থাকে, যেমন এটিপিএস, এডিপিএস, ট্রান্সফারেজ, এটা অতটা ইম্পর্টেন্ট না। কখনো কখনো ক্যারোটিনের থাকে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গোলকি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ গোলকি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু বা ভেসিকল কোষের পরিধিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। যে কোনো একটা বস্তুকে প্রথমে ঝিল্লিবদ্ধ করে ওটা কোষের কেন্দ্র থেকে। কেন কোষের কেন্দ্র থেকে? কারণ আমরা জানি গোলকি বডি নিউক্লিয়াসের সাথে যুক্ত থাকে এক প্রান্ত, আর আরেক প্রান্ত কোষ থেকে কোষের প্রায় পরিধির দিকে যুক্ত থাকে। এই জন্য কোষের বিজ্ঞানীরা ধারণা করেন যে এটা নিউক্লিয়াস থেকে কোনো বস্তু নিয়ে এসে কোষের পরিধির দিকে নিয়ে চলে যায়। ঝিল্লিবদ্ধ কোনো একটা অঙ্গাণু নিয়ে বা বস্তু নিয়ে এটা কোষ মানে নিউক্লিয়াস থেকে এটা কোষের পরিধির দিকে নিয়ে যায়। এই জন্য গোলকি বডি কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। আচ্ছা, এর ভৌত গঠন, এরা দেখতে কেমন সেটা হচ্ছে ভৌত গঠন। ভৌত গঠন মানে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা কেমন। তো আকৃতি ভিন্ন ভিন্ন হলেও এদের নির্দিষ্ট গঠন বা কাঠামো থাকে। সাধারণত এরা একক পর্দা দ্বারা আবৃত নালিকা বা গহ্বরের মতো। গোলকি বডিতে 3 ধরনের গঠনগত উপাদান লক্ষ্য করা যায়। গোলকি বডির তাহলে সহজ কথা, গোলকি বডি 3 ধরনের। কিছু কিছু আছে গোলকি বডির চ্যাপ্টা থলে বা চৌবাচ্চার গঠন, সেগুলোকে আমরা বলি সিস্টার্নি। এক বচনে সিস্টার্না আর বহু বচনে সিস্টার্নি। কিছু আছে অনিয়মিত নালিকা বা ভেসিকলের মতো, এদেরকে বলা হয় একসাথে বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। তো কিছু নালিকা, অনিয়মিত নালিকা এবং ভেসিকল একসাথে বলা হয় ট্রান্স গোলগি নেটওয়ার্ক। তো সিস্টার্নি একসাথে যখন গাদা করে থাকে, একটা স্টকের মতো করে থাকে, তখন একটা গুচ্ছ বা একটা স্টকের মতো থাকে, তখন স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলকি বডি বা ডিকটায়োসোম। প্রত্যেকটা গাদাকে বা প্রত্যেকটা স্টককে বলা হয় ডিকটায়োসোম। গোলকি বডির গোলকি যন্ত্রের বা গোলকি বডির প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশকে বলা হয় ট্রান্সফেস। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্লাজমা মেমব্রেনের কাছে, এটা বহু পদ্ধতিতে দেয়। তো গোলকি যন্ত্রে যেটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি, আমরা যে নিউক্লিয়াস থেকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত যাই, তাহলে গোলকি বডি যেটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি অংশ সেটা হচ্ছে ট্রান্সফেস। আর কোষের কেন্দ্রের দিকে মানে নিউক্লিয়াসের দিকে যেটা অংশ সেটা হচ্ছে সিসফেস। তাহলে গোলকি বডি দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকবে, একটা নিউক্লিয়াসের কাছে থাকবে। যদি কেন্দ্রের অংশে বা নিউক্লিয়াসের দিকে যে অংশটা থাকবে সেটা হচ্ছে সিসফেস, আর প্লাজমা মেমব্রেনের কাছাকাছি যেটা সেটা থাকবে ট্রান্সফেস। ট্রান্সফেস এর শেষ সিস্টার্নাকে বলা হয় ট্রান্সসিস্টার্না। ট্রান্সফেসের যে লাস্ট সিস্টার্না সেটাকে বলা হয় ট্রান্সসিস্টার্না। আর সিসফেসের শেষ সিস্টার্নাকে বলা হয় সিস্টার্না। আর এদের মধ্যে যেগুলো সিস্টার্নে থাকবে সেগুলোকে বলা হয় মিডিয়াল সিস্টার্ন। এটাকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। সিস্টার্নের পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনকে বলা হয় ভ্যাকিউল। এটা হচ্ছে ভেসিকলের থেকে আরেকটু ছোটো, মানে ছোটো ভ্যাকিউল। তো ট্রান্সসিস্টার্নার নিচের দিকে অপেক্ষিত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুকে বলা হয় ভেসিকল। তো ট্রান্সসিস্টার্নার নিচের দিকে অপেক্ষিত ছোটো ছোটো যে ভেসিকলের মতো থাকে সেগুলো হচ্ছে ভ্যাকুল।
সরি সেগুলো হচ্ছে ভেসিকল। তো সবগুলো সংগঠন ইন্টারসিস্টার্নাল বস্তু দিয়ে একসাথে সংঘবদ্ধ অবস্থায় থাকে। আমরা জানি না এটা একটা স্টাকের মতো থাকে, একটা গাদার মতো থাকে। তো কীভাবে একসাথে গাদার মতো থাকবে, অবশ্যই কোনো একটা দিয়ে কিছু দিয়ে কানেক্ট করা থাকবে। কী দিয়ে কানেক্ট করা থাকবে, সেটা হচ্ছে ইন্টারসিস্টার্নাল বস্তু, এটা দিয়ে কানেক্ট করা থাকবে। অবস্থায় 3 অংশে 3 ধরনের এনজাইম দ্বারা থাকে এবং এদের কাজও 3 ধরনের। এদের বডিতে আমরা এনজাইম পাবো 3 ধরনের। 3টা অংশ আছে, কি কি? একটা হচ্ছে ট্রান্সফেস, একটা হচ্ছে সিসফেস, আর হচ্ছে মিডিয়াল সিস্টার্নি, তাই না? এবং আরও 3টা গঠন আছে, যেমন সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকিউল। তো সব কিছু মোটামুটি তিন ধরনের। তো 3 ধরনের এনজাইম এর মধ্যে থাকবে। তো এর কাজও 3 ধরনের। প্রাণীকোষে সাধারণত গোলজি যন্ত্রের কোষের এক জায়গায় একসাথে অবস্থান করে, একটা স্টকের মতো থাকবে। উদ্ভিদ কোষে এগুলো পৃথক পৃথকভাবে শতাধিক গোলজি বডি সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরা আলাদা আলাদা থাকে, আর প্রাণী কোষের ক্ষেত্রে একসাথে একটা গাদা বা স্টকের মতো থাকে। উদ্ভিদ কোষে গোলজি বডির প্রধান কাজ হচ্ছে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডের পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করা বা জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং নিঃসরণ করা। তাহলে উদ্ভিদ কোষে যে গোলজি বডি থাকে সেটা আমরা জানি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে থাকে, একসাথে যুক্ত থাকে না, একসাথে গদার মতো থাকে না, বা একসাথে স্টাক গঠন করে না। এটা কি করে? এর একটা কাজ আছে, স্পেসিফিক কাজ আছে, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিনের যে অলিগোস্যাকারাইড। গ্লাইকোপ্রোটিন মানে আমরা জানি যে প্রোটিনের সাথে গ্লুকোজ বা কার্বোহাইড্রেট যুক্ত, সেটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, তাই না? আমরা কোষ প্রাচীরে ওখানে পড়ছিলাম যে গ্লাইকোপ্রোটিন থাকে এবং গ্লাইকোলিপিড থাকে, এবং গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড মিলে গ্লাইকোক্যালিস তৈরি করে। তো এই গ্লাইকোপ্রোটিন অলিগোস্যাকারাইড যেটা আমরা জানি, অলিগোস্যাকারাইড কারা? অলিগোস্যাকারাইড হচ্ছে যাদের মধ্যে মনোস্যাকারাইডের সংখ্যা 3 থেকে 10টি, সেগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। তাহলে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করে, মানে কার্বন 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 চেন, এর সাথে হচ্ছে পাশে যদি কোনো চেন যায় সেটা হবে পার্শ্ব শৃঙ্খল। তাহলে গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডে পার্শ্ব শৃঙ্খল সংযুক্ত করবে এবং জটিল পলিস্যাকারাইড সংশ্লেষণ এবং নিঃসরণ করবে। আমরা জানি যে যদি গ্লাইকোপ্রোটিনের অলিগোস্যাকারাইডটা যদি কোনো পার্শ্ব শৃঙ্খল না থাকে, তাহলে সেটা হচ্ছে সরল গ্লাইকোপ্রোটিন অলিগোস্যাকারাইড, বা সেটাকে আমরা বলতে পারি অ্যালিফ্যাটিক গ্লাইকোপ্রোটিন অলিগোস্যাকারাইড। এর সাথে যদি পার্শ্ব শৃঙ্খল যুক্ত হয় তাহলে সেটা জটিল পলিস্যাকারাইড তৈরি হবে। তাহলে গোলজি বডির কাজই হচ্ছে জটিল পলিস্যাকারাইড সংশ্লেষ এবং নিঃসরণ করা। সেটা অবশ্যই উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণীর ক্ষেত্রে না। প্রাণীর ক্ষেত্রে আলোচনা এখানে করার দরকার নেই, কারণ এটা উদ্ভিদ বিজ্ঞানে আমরা উদ্ভিদের কোষ সম্পর্কে পড়ব। উদ্ভিদ কোষে গোলজি বডির আরেকটি উল্লেখযোগ্য কাজ হচ্ছে, সেটা হচ্ছে কোষ প্রাচীর গঠন করা। উদ্ভিদ কোষে গোলজি বডির আরেকটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোষ প্রাচীর গঠন করা। কারণ আমরা জানি কোষ প্রাচীরে কী ছিল? কোষ প্রাচীরে ছিল প্রথমে মধ্যপর্দা তৈরি হয়। মধ্যপর্দা কী থেকে তৈরি হয়? মধ্যপর্দা আমরা পড়েছিলাম কী থেকে? মধ্যপর্দা তৈরি হয় প্রথমে ওই যে কোষ যখন টেলোফেজ পর্যায়ে চলে আসে, তখন কোষটা 2 ভাগে ভাগ হয়ে যায়, নিউক্লিয়াসটা 2 দিকে চলে যায়। 2 দিকে চলে যাওয়ার পরে কোষ প্লেট তৈরি হয়। আমরা পড়েছিলাম কোষ প্লেট তৈরি হয়। কোষ প্লেটটা কীভাবে? কোষ প্লেটের মধ্যে আবার সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, বিভিন্ন ফ্র্যাগমেন্টগুলো ছোটো ছোটো ফ্র্যাগমেন্টগুলো আসে ফ্র্যাগমোপ্লাস্ট, এবং গোলজি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল। ওই যে পড়ছিলাম গোলজি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল। এই যে গোলজি বডি এই কাজটাই করবে, পেকটিন জাতীয় ভেসিকল তৈরি করবে। আর আমরা জানি মধ্য পদার্থে পেকটিক অ্যাসিড বেশি থাকে। পেকটিন জাতীয় ভেসিকলের মধ্যে কী থাকবে? পেকটিক অ্যাসিড। এই জন্য থাকার কারণে এটা প্রথমে বেশি থকথকে থাকে, এই কাজটাই করে। তাহলে গোলজি বডি কী করবে? ওই পেকটিন জাতীয় ভেসিকলটা তৈরি করবে। এই জন্য বলছে যে এরা উল্লেখযোগ্য কাজ হচ্ছে কোষ প্রাচীর গঠন করা। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপাদিত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ ভেসিকল বা ট্রানজিশনাল ভেসিকল সেটা হচ্ছে সিস্টার্না গ্রহণ করে এবং পর্যায়ক্রমে মেডিকেল সিস্টার্নের শেষ পর্যন্ত ট্রান্সিস্টার্না হয়ে কোষের অন্যত্র প্লাজমায় চলে যায়। আমরা জানি যেটা প্লাজমা মেমব্রেনের গোলজি বডির যে অংশটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে, বা যে সিস্টার্নাটা প্লাজমা মেমব্রেনের কাছাকাছি থাকে, সেটাকে আমরা বলি ট্রান্সিস্টার্না। আর যেটা নিউক্লিয়াসের কাছে থাকে সেটা হচ্ছে সিস্টার্না। তাহলে বিজ্ঞানীরা যে ধারণা করছে নিউক্লিয়াস থেকে কোনো একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ওই গোলজি বডি হয়ে কোষের বাইরে চলে যাবে বা কোষের পেরিফেরিতে চলে যাবে। তাহলে অবশ্যই এন্ডোপ্লাজমিক উৎপাদিত দ্রব্যাদির ঝিল্লিবদ্ধ ভেসিকল সেগুলো সিস্টার্না গ্রহণ করবে। গ্রহণ করার পর কী করবে? এগুলো পর্যায়ক্রমিকভাবে মিডিয়াল সিস্টার্নের মাধ্যমে শেষ পর্যন্ত ট্রান্সিস্টার্ন হয়ে কোষের বাইরে বা প্লাজমা মেমব্রেনের বাইরে চলে যাবে। রাসায়নিক গঠন। তো আমরা এখানে গোলজি বডির মধ্যে আমরা ভিটামিন কে দেখতে পেয়েছিলাম, তাহলে অবশ্যই ভিটামিন কে তৈরি করবে, তাই না? গোলজি বডির গঠন, রাসায়নিক গঠন দেখতে কেমন? গোলজি বডিতে আমরা জানি 2টা আবরণ থাকে, তাই না? তো এই আবরণীতে 60 ভাগ প্রোটিন থাকে এবং 40 ভাগ ফসফোলিপিড থাকে। আমরা কোষ প্রাচীরেও দেখেছিলাম যে প্রোটিনের পরিমাণটা বেশি আর লিপিডের পরিমাণটা কম, কিন্তু যদি পানি শুকায় ফেলা হয় বা শুষ্ক ওজন যখন বলা হবে, তখন কিন্তু আবার প্রোটিনের পরিমাণটা কমে যাবে, লিপিডের পরিমাণ বেড়ে যাবে। কেন? কারণ আমরা জানি ফ্যাট বা লিপিড পানিকে শোষণ করতে পারে না। ফ্যাট বা লিপিড হচ্ছে হাইড্রোফোবিক, আর প্রোটিন হচ্ছে হাইড্রোফিলিক। প্রোটিন বেশি পানি শোষণ করে নেবে, এই জন্য প্রোটিনের পরিমাণটা বেশি যায়। যখন হচ্ছে পানির থাকে তখন প্রোটিনের পার্সেন্টেজটা বেড়ে যায়, আর যখন ফ্যাট থাকে তখন পানির পার্সেন্টেজ যদি বেশি থাকে, পানি থাকে, তাহলে সেখানে ফ্যাটের পার্সেন্টেজটা কমে যাবে। কিন্তু পানির পরিমাণ যখন কমে যাবে তখন ফ্যাটের পার্সেন্টটা অলরেডি বেড়ে যাবে।
কেন? কারণ ফ্যাট পানি গ্রহণও করে না, ত্যাগও করে না। এই জন্য পানি যখন কমায় ফেলবে তখন ফ্যাটের পার্সেন্টেজটা বেড়ে যাবে আর প্রোটিনের পার্সেন্টেজটা কমে যাবে। একটু খেয়াল রাখতে হবে। তাহলে গোলিক বডিতে যে আমরা আবরণ পেয়েছি, সকল প্লাজমা মেমব্রেনে একই জিনিস, প্রোটিন লিপিড মধ্যে লিপিড থাকবে, লিপিড বাইলেয়ার থাকবে, আর উপরে নিচে ইন্টেগ্রাল পেরিফেরাল লিপিড সম্পৃক্ত প্রোটিন থাকবে। আচ্ছা, কিছু কোলেস্ট্রল থাকবে, এ তো। আচ্ছা, তো 60% প্রোটিন থাকবে, 40% ফসফোলিপিড থাকবে। এছাড়া এতে ফ্যাটি অ্যাসিড থাকবে, ভিটামিন কে থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট, ভিটামিন কে থাকবে, এবং ক্যারোটিনয়েড থাকবে। ক্যারোটিনয়েড কি? ক্যারোটিন হচ্ছে ভিটামিন এ। ক্যারোটিনয়েড হচ্ছে ভিটামিন এ রঞ্জক, সেটা হচ্ছে ক্যারোটিনয়েড। ভিটামিন এ আবার 3 ধরনের আছে। একটা হচ্ছে রেটিনল, রেটিন্যাল, রেটিনোইক অ্যাসিড। এর মধ্যে বিটা ক্যারোটিন বলে আরেকটা থাকে, সেটা হচ্ছে একটা প্রো ভিটামিন এ, মানে ভিটামিন এ হওয়ার আগের অবস্থা, প্রো ভিটামিন এ। আচ্ছা, তো এগুলো থাকবে। 60% প্রোটিন থাকবে, 40% ফসফোলিপিড থাকবে, এতে ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে এবং ক্যারোটিনয়েড থাকবে। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থলি পূর্ণ থাকবে। গুরুত্বপূর্ণ কিছু এনজাইম আছে, আমরা জানি এটিপিএস থাকে, এডিপিএস থাকে। হ্যাঁ, এটিপিএস মানে যেটা এটিপিকে ভাঙবে, এডিপিএস মানে যেটা এডিপিকে ভাঙবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এটিপি মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সিটিপিকে ভাঙবে, তারপর টিটিপিকে ভাঙবে, সিটিপিএস, টিটিপিএস, এনএডিএইচ, সাইটোক্রোম, এনএডিএস, সাইটোক্রোম, গ্লুকোজ 6 ফসফেটেজ বা গ্লুকোজ 6 ফসফেটেজ, এগুলো এনজাইমগুলো থাকে। আচ্ছা, উৎপত্তি সায়েন্টিস্টরা এটা আবিষ্কার করতে পারেনি, তবে একটা ধারণা করে এটা সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়। তাহলে গোলিক বডিটা মেনলি বিজ্ঞানীরা ধারণা করে যেটা সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়। মানে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে না, সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক, সম্ভবত এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলিক বডিটা তৈরি হয়। আচ্ছা, প্রকারভেদ কি? গোলিক বডি 3 প্রকার। একটা হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি। সিস্টার্নি মানে যেগুলো চ্যাপ্টা থলি, চৌবাচ্চার মতো চ্যাপ্টা থলি, সেগুলো হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি। কিছু আছে ভেসিকল। ভেসিকল হচ্ছে ছোট গহ্বর, ভেসিকল হচ্ছে ছোট গহ্বর, আর ভ্যাকুল হচ্ছে বড় গহ্বর। তাহলে 3 ধরনের আমরা গোলিক বডি 3 ধরনের পাবো। কিছু আছে চ্যাপ্টা থলি বা সিস্টার্নি, কিছু আছে ভেসিকল বা ছোট গহ্বর, কিছু আছে বড় গহ্বর বা ভ্যাকুয়াল। গোলিক বডির অনেকগুলো কাজ আছে, যেমন হচ্ছে লাইসোজোম ভিটামিন তৈরি করা, লাইসোজোম তৈরি করবে ভিটামিন এ, বিভিন্ন ভিটামিন, যেমন ক্যারোটিনয়েড তৈরি করবে, ভিটামিন কে তৈরি করবে। তাহলে ভিটামিন এ আর ভিটামিন কে তৈরি করতে এরা হেল্প করে। লাইসোজোম তৈরি করবে, ভিটামিন তৈরি করবে। এছাড়াও কিছু অপ্রোটিনজাত পদার্থের সংশ্লেষণ করে। অপ্রোটিনজাত পদার্থ মানে যেগুলো প্রোটিন না, কার্বোহাইড্রেট হতে পারে, সেটা লিপিড হতে পারে, এগুলো তৈরি করবে। কিছু এনজাইম এবং প্রাণরস নির্গমন করবে, কিছু এনজাইম তৈরি করবে, প্রাণরস নির্গমন করে কোষ বিভাজনকালে কোষপ্লেট তৈরি করে। ওই যে আমরা বলছিলাম কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরি করে। কোষপ্লেটটা কীভাবে তৈরি হয় বা মধ্যপর্দা কীভাবে তৈরি হয়? প্রথমে সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, আর গোলিক বডি থেকে আসে পেকটিনজাত ভেসিকল। এই পেকটিনজাত ভেসিকলটা তৈরি করার মাধ্যমে কোষপ্লেট তৈরি করবে। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবিল এগুলোও তৈরি করে। এরা প্রোটিন তৈরি করতে পারে, হেমিসেলুলোজ তৈরি করতে, মাইক্রোফাইবিল তৈরি করে। কোষ গহ্বরের গোলিক বডির মধ্যে যেসব তরল থাকে, যেসব উপাদান থাকে, সেই উপাদানগুলোর মাধ্যমে প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইবিল এগুলো তৈরি করতে পারে। কোষস্থ পানি এরা বের করে দেয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যেই কিছু বস্তুত কিছু দ্রব্যাদি এগুলো থাকে, এগুলো ঝিল্লিবদ্ধ করে, বিভিন্ন পলিস্যাকারাইড এরা সংশ্লেষ করে, পরিবহন করে, এগুলো পলিস্যাকারাইড সংশ্লেষ এবং পরিবহনে অংশগ্রহণ করে। তাই উদ্ভিদ কোষে গোলিক বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে গোলিক বডির 2টা নাম, একটা হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, আর একটা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। এটা মনে রাখতে হবে। গোলিক বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় এবং গোলিক বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, কারণ এখানে উদ্ভিদের বিভিন্ন পলিস্যাকারাইড তৈরি হচ্ছে এবং পরিবহন হচ্ছে। হ্যাঁ, এই জন্য উদ্ভিদ কোষে গোলিক বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা। এটি উৎপাদন করতে সাহায্য করে না, কিন্তু এটিপি উৎপাদন করতে উদ্বুদ্ধ করে, স্টিমুলেশন দেয় যে এটিপি তৈরি করো, হ্যাঁ আমি আসি। প্রোটিন, ভিটামিন সি সঞ্চয় করে। তো আমরা দেখছিলাম যে গোলিক বডির মধ্যে ভিটামিন কে তৈরি হয়, ভিটামিন কে সঞ্চয় হয়, ভিটামিন সিও কিন্তু সঞ্চয় হয়। কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করে। কী ক্ষরণ করে? পেকটিন জাতীয় ভেসিকল, মানে পেকটিক অ্যাসিড ক্ষরণ করে। শুক্রাণু গঠনে সহায়তা করে। শুক্রাণু গঠনে সহায়তা করে, গোলিক বডি শুক্রাণু গঠনেও সহায়তা করে। কীভাবে শুক্রাণু গঠনে সহায়তা করে? শুক্রাণুর 3টা অংশ থাকে, শুক্রাণুর 4টা অংশ থাকে। অনেকে শুক্রাণুর গ্রীবাকে অংশ ধরে, অনেকে ধরে না। তো গ্রীবাকে ধরলে শুক্রাণুর 4টা অংশ। মাথাতে থাকে হচ্ছে, আমরা জানি শুক্রাণুর মাথায় থাকে হচ্ছে হেড, তাই না? হেডের মধ্যে মেনলি 80-90% নিউক্লিয়াসে থাকে। এছাড়াও একটা হেডের একবারে সামনের একটা অংশে ছোট একটা গহ্বরের মতো থাকে, একটা থলির মতো থাকে, সেটাকে বলা হয় অ্যাক্রোজোম। ওই অ্যাক্রোজোমের মধ্যে কি থাকে? লাইপোলাইটিক এনজাইম থাকে। আমরা জানি ডিম্বাণুর চারপাশে একটা বন্ধ্যাকোষের আবরণ থাকে, সেই আবরণটা ভেদ করে শুক্রাণুকে প্রবেশ করতে হয়। তো বন্ধ্যাকোষের আবরণটার নাম কি? 3 স্তর বিশিষ্ট জোনা পেলুসিডা। আর জোনা পেলুসিডার বাইরে আবার আরেকটা লেয়ার থাকে, ছোটো সেলের মতো রেডিয়াসলি থাকে, এটাকে বলা হয় করোনা রেডিয়াটা। তো করোনা রেডিয়াটা আর জোনা পেলুসিডাকে গলাতে হবে, তাছাড়া তো ডিম্বাণুর মধ্যে শুক্রাণু ঢুকতে পারবে না। তো ঢোকার জন্য যে গলাবে সেটা হচ্ছে প্রোটোলাইটিক এনজাইম লাগে। প্রোটোলাইটিক এনজাইমটা কোথায় থাকবে?
শুক্রাণুর মাথায় যে অ্যাক্রোজোম থাকে সে অ্যাক্রোজোমের মধ্যে থাকে। এছাড়া আরেকটা পার্ট হচ্ছে এরপরে যে পার্ট সেটা হচ্ছে গ্রীবাতে থাকে শুক্রাণুর যে সেন্ট্রিওল, সেন্ট্রিওলটার কাজ কি লেজ তৈরি করে দেয় বা শুক্রাণুর লেজ বা ফ্লাজেলা তৈরি করে দেয়। এরপর থাকবে মধ্যখণ্ডে কি থাকবে, মধ্যখণ্ডে মাইটোকন্ড্রিয়া থাকবে। আর মাইটোকন্ড্রিয়াতে সবাত শ্বসনের জন্য কি থেকে, অবশ্যই একটা গ্লুকোজ থেকে বা কার্বোহাইড্রেট থেকে বা মনোস্যাকারাইড থেকে এটিপি তৈরি করতে হবে। তো মনোস্যাকারাইডটা কি, সেটা হচ্ছে ফ্রুক্টোজ, অবশ্যই সুক্রোজ না বা গ্লুকোজ না, ফ্রুক্টোজ থাকে এবং মাইটোকন্ড্রিয়া থাকে। এরপরে থাকে লেজ। তাহলে শুক্রাণু গঠনের সহায়তা করে। শুক্রাণু গঠনের সহায়তা করছে মানে শুক্রাণু যে কোনো জিনিস তৈরি করছে না, শুক্রাণু লেজ তৈরি করবে কিন্তু সেন্ট্রিওল। আর শুক্রাণুর মাথার যে অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোমটা তৈরি করে, এটা মনে রাখতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডিকেল আসে। লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকে। লিপিড সংশ্লেষ করে এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকে। আমরা পড়লাম এরা কি, এরা হচ্ছে কী ধরনের জিনিস তৈরি করে, এরা হচ্ছে অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষ করে। তো লিপিড একটা অপ্রোটিন জাতীয় পদার্থ সংশ্লেষে প্লাস প্রোটিন ক্ষরণেও জড়িত থাকে। আচ্ছা, এরপরে আমরা পড়বো লাইসোজোম। লাইসোজোম খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বা এটা কোষীয় অঙ্গাণু। আমাদের কোষের মধ্যে যদি কোনো ডিস্ট্রাকশন করার দরকার হয়, কোষের কোনো জিনিসকে মেরে ফেলার দরকার হয় বা সম্পূর্ণ কোষটা যদি মেরে ফেলার দরকার হয়, তাহলে লাইসোজোমটা ব্যবহৃত হবে। তো সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, এর মধ্যে কি থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো হাইড্রোলাইটিক এনজাইম অনেক ধরনের আছে, অনেক ধরনের আছে। তো এদেরকে সাধারণত আমরা মেডিকেলে থার্ড ইয়ারে আমরা পড়ছিলাম, এদেরকে বলা হয়, ফোর্থ ইয়ারে আমরা পড়ছি আসলে, আমরা এটা প্যাথোলজিতে পড়েছি। এদেরকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইম, এদেরকে বলা হয় ফ্রি রেডিক্যালগুলো জীবাণুগুলোকে ধ্বংস করে বা কোষের কোনো অংশটাকে মেরে ফেলার দরকার হলে এরা মানে কাজ করে আর কি। তো এই এনজাইমগুলো থাকে কোথায়, এগুলো থাকে হচ্ছে লাইসোজোমের মধ্যে। তো সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণুটি হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে সেটাকে আমরা বলি লাইসোজোম। লাইসো মানে হচ্ছে হজমকারী এবং সোমা মানে হচ্ছে বস্তু, বা সোমা মানে আমরা বলতে পারি কোষ। তাহলে হজমকারী বস্তু, লাইসো মানে হচ্ছে হজমকারী, সোমা মানে বস্তু। তাহলে হজমকারী বস্তু যে জিনিস হজম করতে পারে। কি হজম করবে, বিভিন্ন জিনিস হজম করতে পারে, কোষকে হজম করে ফেলতে পারে, কোষের কোনো অঙ্গাণুকে হজম করতে পারে, কোষের কোনো জীবাণু ঢুকলে সেটাকে হজম করতে পারে। বহু সংখ্যক নানাবিধ হাইড্রোলাইটিক এনজাইম একটি এক স্তরে ঝিল্লি। তাহলে আমরা বুঝবো লাইসোজোম একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু এবং এর ঝিল্লি থাকবে একটা স্তর, কিন্তু গোলকি বডির ঝিল্লি থাকবে দুইটা, মাইটোকন্ড্রিয়া ঝিল্লি দুইটা থাকবে। মনে রাখতে হবে লাইসোজোম তৈরি হয়। তাহলে একটি এক স্তরের ঝিল্লি তা আবদ্ধ একটি লাইসোজোম তৈরি করে 1955 সালে। এটা সালটা মনে রাখতে হবে, 1955 সালে কে আবিষ্কার করেছে, ক্রিশ্চিয়ান দা দুভে এই অঙ্গাণুর নাম লাইসোজোম নামকরণ করেন। তাহলে উনি এটা দেখেছেন, আবিষ্কার করেছেন, প্লাস নামকরণও করছেন। উৎপত্তি, লাইসোজোমের উৎপত্তি কোথা থেকে হয়, লাইসোজোম দুটা জায়গা থেকে তৈরি হয় আর কি। লাইসোজোম তৈরি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। লাইসোজোম তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়ে নগ্ন হয়ে এরা বের হয়ে আসে। কিন্তু যখন এন্ডোপ্লাজমিক থেকে বের হয়ে এটা সাইটোপ্লাজমে আসে, তখন গোলগি বডি সাইটোপ্লাজমে আসা মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তারপরে কোথায় যায়, গোলগি বডিতে যাবে, গোলগি বডি থেকে তারপরে কোষের পেরিফেরিতে যাবে, তাই না। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কোথা থেকে তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা নিউক্লিয়াস থেকে তৈরি হয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে শেষ সেখান থেকে গোলগি বডি শুরু হবে, গোলগি বডি যেখানে শেষ সেটা হচ্ছে কোষের পেরিফেরি। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হচ্ছে এবং গোলগি বডি এদেরকে আবরণটা দিচ্ছে। এই যে এক স্তর বিশিষ্ট যে আবরণটা, সেই আবরণটা কে দিবে, গোলগি বডি দিবে। তাহলে গোলগি বডি প্যাকেজ করে দিচ্ছে, প্যাকেটিং করছে। আর উৎপত্তি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে, মনে রাখতে হবে। প্রাণীদেহের শ্বেত রক্তনিকা কোষে অধিক মাত্রায় লাইসোজোম দেখা যায়। প্রায় সব উদ্ভিদ কোষে, বিশেষ করে বৃক্ক কোষ, অন্ত্রে এপিথেলিয়াল কোষে লাইসোজোম পাওয়া যায়। লাইসোজোম সবচেয়ে বেশি, প্রাণী কোষে, সব প্রাণী কোষে পাওয়া যায়। বিশেষ করে প্রাণী কোষে প্রাণী কোষের স্কিনে, সব হাড়ের কোষ, সব কোষে থাকবে না, বেশি থাকবে হচ্ছে বৃক্কের কোষ, অন্ত্রের এপিথেলিয়াল কোষ, এগুলোতে বেশি থাকবে। আচ্ছা, আরবিসিতে লাইসোজোম থাকে না। আরবিসি দেখি যে আরবিসিতে সাধারণত লাইসোজোম থাকে না। সাম্প্রতিক উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় একটা জিনিস দেখা গেছে, সেটাকে বলা হয় স্ফেরোজোম বা ওলিওসোম, অনেকে ওলিওসোমও বলতে চান। তাহলে উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না, উদ্ভিদ কোষে লাইসোজোমের মতো একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে স্ফেরোজোম, অনেকটা লাইসোজোমের মতো। এদেরকে অনেকে ওলিওজোমও বলে। তো এদের আকার ছোট এবং তৈলজাত পদার্থ ঝিল্লিবদ্ধ করা এদের প্রধান কাজ। তাহলে উদ্ভিদ কোষে যে লাইসোজোম থাকে সেটার কাজ যে আমাদের যে লাইসোজোম আমরা দেখি প্রাণী কোষে থাকে, হজমকারী বস্তু। একটা মানুষ যদি ফাস্টিংয়ে থাকে, একটা মানুষ যদি না খেয়ে থাকে, অনেকক্ষণ ধরে না খেয়ে থাকে, তাহলে ওর শরীরের ফ্যাটগুলা কী হয়, আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। এটাকে বলা হয় অটোলাইসিস। এটা আবিষ্কার করেছে জাপানি বিজ্ঞানী ওসুনি। আবিষ্কার করার কারণে ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাই না। অটোফ্যাগি প্রসেসটা স্টার্ট হয়ে যায়। একটা মানুষ ফাস্টিংয়ে থাকলে শুকায় যায় কেন, ওর ফ্যাটটা আস্তে আস্তে গলতে থাকে। তো
তো তো লাইসোজোম প্রাণী কোষের ক্ষেত্রে একটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু উদ্ভিদ কোষে লাইসোজোম থাকে না। তো লাইসোজোমের বদলে কি থাকবে? স্ফেরোজোম থাকে, কারণ এটা লাইসোজোমের মতো কাজ করে। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে তেল জাতীয় যেসব উদ্ভিদের তেল জাতীয় যেসব পদার্থ আছে সেগুলোকে ঝিল্লিবদ্ধ করবে, ঝিল্লি দিয়ে আটকে রাখবে। ওলিওসোম এক স্তর বিশিষ্ট বলে জানা গেছে। তাহলে লাইসোজোম দেখতে কেমন? লাইসোজোমের ভৌত গঠন বা ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা দেখতে কেমন? লাইসোজোম সাধারণত বৃত্তাকার, লাইসোজোম সাধারণত বৃত্তাকার দেখতে হয় বা গোলাকার টাইপের। এদের ব্যাস 0.2 থেকে 0.8 মাইক্রোমিটার, এটা মনে রাখতে হবে। বৃক্ক কোষে লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। আমরা জানি কোথায় লাইসোজোম বেশি থাকে? বৃক্কে থাকে এবং অন্ত্রের এপিথেলিয়াল কোষ বা অন্ত্রের আবরণী কোষে বেশি থাকে। তো বৃক্ক কোষে যে লাইসোজোমটা থাকে সেটা একটু সাইজে বড় হয়। প্রতি লাইসোজোম একটি একইচবিশটি আবরণ দ্বারা আবৃত, এটা আমরা আগেই পড়ছি। কতগুলো এদের ভ্যাকিউল ঘন তরলে পূর্ণ থাকে। এদের ভ্যাকিউল যেটা এদের যে ছোটো ছোটো গহ্বরগুলো আছে সেই এগুলোকে বলা হয় ভ্যাকিউল। এই ভ্যাকিউলে কী থাকে? ঘন তরল থাকে, ঘন তরলে পূর্ণ থাকে। তো কতক বস্তু লাইসোজোমের ঝিল্লিকে স্থিতি দান করে, যার ফলে লাইসোজোম থেকে এনজাইমগুলো বের হয়ে আসতে পারে না, এদেরকে বলা হয় লাইসোজোম স্ট্যাবিলাইজার। তো লাইসোজোমের ভিতরে কি আছে? যে কোনো জিনিসকে গলানোর মতো জিনিসপত্র আছে, খুব বিপজ্জনক জিনিস। তো বিপজ্জনক জিনিস কিসের মধ্যে রাখতে হয়? এটা আবরণের মধ্যে রাখতে হয়। তো লাইসোজোমের মধ্যে এই ঝিল্লিবদ্ধ যেই মানে এনজাইমগুলা, যেটা যে কোনো জিনিসকে হজম করে ফেলতে পারবে, সেই এনজাইমগুলোকে প্রোটেকশানে রাখতে হবে, কারণ যে কোনো জিনিসকে যেন না হজম করতে পারে, তাই না? তো লাইসোজোমকে স্ট্যাবিলাইজ করার জন্য লাইসোজোমের চারপাশে একটা আবরণ আছে, সেটাকে বলা হয় লাইসোজোম স্ট্যাবিলাইজার। এটা যতক্ষণ স্ট্যাবিলাইজার থাকে ততক্ষণ লাইসোজোম কাজ করতে পারে না বা কোনো জিনিসকে হজম করতে পারে না। যখনই অক্সিজেনের অভাব হয়, শরীরে যখন অক্সিজেনের অভাব হয় বা নিউট্রিশনের অভাব হবে, তখন লাইসোজোম বুঝতে পারে যে আমার শরীরে অক্সিজেনের অভাব বা নিউট্রিশন অভাব, আমি এতগুলো সেলকে খাবার দিতে পারবো না। তখন কি করে? তখন লাইসোজোমটা যেই সেলকে খাবার দিতে পারবে না বডি মনে করে, সেই সেলগুলোকে নষ্ট করে ফেলে। তো লাইসোজোম স্ট্যাবিলাইজ যতক্ষণ থাকবে ততক্ষণ লাইসোজোম ওর কাজ করতে পারবে না, বা ঝিল্লিবদ্ধ যেই তরল পদার্থটা বা এনজাইম পদার্থ সেটা বাইরে বের হতে পারবে না। কখন বের হবে? যখন অক্সিজেন অভাব হবে, তখন এটা বের হয়ে আসবে। কতক বস্তু লাইসোজোমের ঝিল্লি বিদীর্ণ করতে সাহায্য করে, ফলে এর এনজাইম সমূহ বাইরে বের হয়ে আসে, যার ফলে অটোলাইসিস ঘটবে। এদেরকে বলা হয় ল্যাবিলাইজার। তাহলে কিছু আছে লাইসোজোম স্ট্যাবিলাইজার, কিছু আছে লাইসোজোম ল্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার হচ্ছে স্ট্যাবিলাইজ দিবে, এনজাইমগুলোকে বাইরে বের হতে দিবে না। আর কিছু আছে ল্যাবিলাইজার, ল্যাবাইল হতে। ল্যাবাইল মানে কি? ল্যাবাইল মানে হচ্ছে কোনো জিনিস গড়ায় যাওয়া, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সেটা হচ্ছে ল্যাবাইল। তো ল্যাবিলাইজার যেটা, সেটা হচ্ছে যে লাইসোজোমের যেই এনজাইমগুলো যে ইসের মধ্যে একটা পর্দার মধ্যে আবদ্ধ ছিল, সেই পর্দা থেকে ওটা ফাটিয়ে বাইরে বের করে দেবে, এটা হচ্ছে ল্যাবিলাইজার। তো কিছু আছে স্ট্যাবিলাইজার, কিছু আছে ল্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার লাইসোজোমকে তার কাজ করতে দিবে না, আটকে রাখবে। আর ল্যাবিলাইজার এ হচ্ছে কাজ করতে দিবে। তো রাসায়নিক গঠন, লাইসোজোমের আবরণী আমরা জানি যে এক স্তর বিশিষ্ট আবরণ। তো আমরা জানি যে কোনো ঝিল্লি কি থাকে, যে কোনো ঝিল্লিতে লিপোপ্রোটিন নির্মিত গঠিত, লিপোপ্রোটিনের পলিমার দিয়ে গঠিত। মানে মধ্যে দুইটা লেয়ার লিপিড দিয়ে তৈরি হবে আর বাইরের লেয়ারটা প্রোটিন দিয়ে তৈরি হবে, মানে প্রোটিন লিপিড পলিমার, তাই না? তো লাইসোজোমের ব্যতিক্রম না, এখানেও লিপোপ্রোটিন থাকবে। ঝিল্লি দ্বারা আবদ্ধ অবস্থায় এতে প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকবে। খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে লাইসোজোমের মধ্যে কয় ধরনের এনজাইম থাকে? প্রায় 40 থেকে 50 ধরনের এনজাইম থাকবে। তো এনজাইমগুলো কী কী? এত এনজাইম থাকে, কী কী এনজাইম থাকে? এর মধ্যে আমরা কয়েকটা এনজাইম পড়বো, 40 থেকে 50টা এনজাইম মনে রাখা তো সম্ভব না। ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেজ, অ্যাস্টারেজ, স্যাকারেজ, লাইসোজাইম, ফসফোলাইপেজ ইত্যাদি। আমাদের লালাতে থাকে লাইসোজাইম, ফসফোলাইপেজ এগুলো হচ্ছে ফসফোলিপিডকে ভাঙবে। স্যাকারেজ যেটা, সেটা স্যাকারিনকে ভাঙবে। অ্যাস্টারেজ যেটা, সেটা অ্যাস্টারকে ভাঙবে। অ্যাসিড লাইপেজ যেটা, সেটা অ্যাসিডগুলোকে ভাঙবে। আরএনএস আরএনএকে ভাঙবে। ডিএনএস ডিএনএকে ভাঙবে। এসব জিনিসগুলা লাইসোজোমে থাকবে। প্রতিটি লাইসোজোমে বিভিন্ন নির্দিষ্ট এক ধরনের প্রতিটি লাইসোজোমে নির্দিষ্ট এক ধরনের এনজাইম থাকে। প্রত্যেকটা লাইসোজোমে একটা নির্দিষ্ট এনজাইম থাকে। লাইসোজোমের কাজ কি? লাইসোজোম এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কর্মক্ষম থাকে। লাইসোজোম কখনো ক্ষারীয় পরিবেশে কাজ করতে পারে না। লাইসোজোম কাজ করার জন্য অম্লীয় পরিবেশ দরকার। তো সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচ এরা কর্মক্ষম থাকে না। তো সাইটোপ্লাজমে যখন পিএইচটা নিউট্রাল থাকে, আমাদের সাইটোপ্লাজমে মোটামুটি 7.4 বা এর বেশি যখন পিএইচ থাকবে, তখন এই লাইসোজোমটা কোনো কাজ করবে না। তাই কোষের তেমন কোনো ক্ষতি হয় না। প্রয়োজনে সময় সাইটোপ্লাজম থেকে প্রোটিন যখন এদের কাজ করার দরকার হয়, লাইসোজোম যখন এদের কাজ করার দরকার হয়, মানে এদের ভিতর থেকে এদের পর্দাটা ফাটিয়ে ভিতর থেকে প্রোটিলাইটিক এনজাইমগুলো বের করে নিয়ে আসবে, বা ল্যাবিলাইজার এসে এদের যখন মেমব্রেনকে ফাটিয়ে দেবে, তখন এদের ভিতরে যে তলপত্রটা বাইরে বের আসবে বা এনজাইম সময় বাইরে বের আসবে। তো এর জন্য লাগে অতিরিক্ত প্রোটিন বা অ্যাসিডিক এনভায়রনমেন্ট লাগে। তো যখন এরা কাজ করার প্রয়োজন পড়ে, তখন এরা সাইটোপ্লাজম থেকে প্রয়োজনীয় প্রোটন বা অ্যাসিড নিয়ে এসে হচ্ছে একটা অম্লীয় পরিবেশ তৈরি করে, নিজেরা একটা অম্লীয় পরিবেশ তৈরি করে, তারপরে এরা কাজ করে। তো এরা কী কী কাজ করে? নাম্বার 1, এরা ফ্যাগোসাইটোসিস করে।
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। প্রথম কাজ, জীবাণুকে ধ্বংস করে কী প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। আমরা জানি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হচ্ছে কোষের মধ্যে কোনো কিছু ঢুকায় নেওয়াকে বলা হয় এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস দুই রকম, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস হচ্ছে যেই প্রক্রিয়ায় কোষের মধ্যে কঠিন জাতীয় পদার্থ ঢুকবে, মানে মনে হবে যে কোষটা কোনো কঠিন জিনিসকে খাচ্ছে, সেটা হচ্ছে ফ্যাগোসাইট। আমরা যেরকম কঠিন খাবার খাই সেটা হচ্ছে কোষও ওরকম একটা কঠিন খাবার খাচ্ছে মনে হয়, সেটাকে বলে ফ্যাগোসাইটোসিস। আবার যখন মনে হয় যে কোষের একটা পর্দা ফেটে গেল এবং ফাটা অংশ দিয়ে একটা কোনো তরল পথ ভিতরে ঢুকে গেল, সেটা হচ্ছে পিনোসাইটোসিস। মানে দেখে মনে হয় যে কোষ পানি খাচ্ছে, পানি পান করছে। তো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করবে, তখন এই লাইসোজোম কাজ করবে। বিগলনকারী এনজাইম সব আবদ্ধ করে এরা কোষের অন্যান্য অংশকে রক্ষা করে। তো বিগলনকারী এনজাইম যেসব প্রোটোলাইটিক এনজাইম বা ওই যে কোষ পর্দার মধ্যে একই সার্ভিসের পর্দার মধ্যে ঘন তরল পথের মধ্যে এনজাইমগুলো থাকে, সেই এনজাইমগুলো তো বের হলে কোষের জিনিসপত্রকে হজম করে ফেলবে, তো এটাকে আবদ্ধ করে রাখে। বিগলনকারী এনজাইম সমূহ আবদ্ধ রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সাহায্য করে, কোষ পুরা সম্পূর্ণ কোষটাকে হজম করে ফেলবে, সেটা হচ্ছে অন্তঃকোষীয় পরিপাক বা অটোলাইসিস। লাইসোজোম অটোলাইসিস হেল্প করে। যখন তীব্র খাদ্যের অভাব হবে, অনেক সময় ধরে না খেয়ে আছে, প্রলং স্টারভেশন বা ক্রনিক স্টারভেশন আছে, তখন লাইসোজোমের প্রাচীরটা ফেটে যাবে, কারণ অক্সিজেনের অভাবে ফেটে যাবে, এবং আবদ্ধকৃত এই পর্দার মধ্যে বা ওই আবরণীর মধ্যে যেসব এনজাইমগুলো ছিল সেই এনজাইমগুলো বের হয়ে যাবে, বের হয়ে অন্যান্য অঙ্গাণুগুলোকে ধ্বংস করে দেবে। একে বলা হয় স্বগ্রাস বা অটোফ্যাগি অবস্থা বা অটোলাইসিস। হ্যাঁ, তো এই অটোফ্যাগি জিনিসটা খুবই মারাত্মক আর কি, সমস্ত কোষটিকে পরিপাক হয়ে যেতে পারে, একে বলা হয় অটোলাইসিস। যে কোষ লাইসোজোম তৈরি করলো, মানে যেখানে যে যার খেলো তাকে মেরে ফেললো, অনেকটা ওই রকম জিনিস। কোষটাই লাইসোজোমকে পেলে বসে বড় করছে, আর সেই কোষকেই লাইসোজোম অটোলাইসিস প্রক্রিয়ায় সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে দিল, এটা হচ্ছে অটোলাইসিস। এরা জীবনের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস। আবার এরা কাজেও লাগে, যেমন একটা কোষ অনেক বয়স হয়ে গেছে, কোষটা মারা যাওয়ার সময় হয়ে আসছে কিন্তু মারা যাচ্ছে না, হ্যাঁ, যক্ষের বুড়ার মতো আটকে থেকে গেছে, এখন তখন কী করবে? এরা হচ্ছে ওই লাইসোজোম এর যে এদের যে পর্দাটা সেটা ফেটে যাবে, ফেটে গেলে কী হবে? এর ভিতরে যে এনজাইমগুলো আছে সেগুলো কী করবে? এনজাইমগুলো বাইরে বের হয়ে আসবে, দিয়ে পুরো সম্পূর্ণ কোষটাকে ধ্বংস করে দেবে। এটাকে আমরা অনেক সময় বলতে পারি অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস মানে কোষের বয়স হয়ে গেছে, কোষ বডি আর চাচ্ছে না এই কোষটা বেঁচে থাকুক, সেটা হচ্ছে অটোলাইসিস প্রক্রিয়ায় বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া ওকে ধ্বংস করে দেবে, একে বলে অটোফ্যাগি। যেহেতু নিজের কোষের মধ্যেই একটা জিনিস আছে যেটার কারণে ওই কোষটা ধ্বংস হয়ে যাচ্ছে, হ্যাঁ, কোষটাই পেলে বসে বড় করছে, ওই নিজের জিনিসই আবার ওই কোষটাকে মেরে ফেলছে, এই জন্য একে বলা হয় আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলিকা বা স্কোয়াড। কোষ বিভাজনে এরা কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সাহায্য করে। এরা কোষে স্ক্লেরোটিন, এরা এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, তারপরে ক্যান্সার সৃষ্টি করতে পারে এরা। টিস্যু বিগলনকারী, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এরা ক্যান্সার সৃষ্টি কিন্তু করতে পারে। হ্যাঁ, টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম এখানে থাকে। টিস্যুকে ভাঙার জন্য কী থাকবে? টিস্যুকে ভাঙার জন্য ফসফেট লাগবে, তাই না? ফসফেট হেড থাকে, আমরা জানি একটা সেল মেমব্রেনে কী থাকে? বাইরের দিকে গোল গোল যে অংশটা সেটা হচ্ছে ফসফেট হেড, আর ভিতরের দিকে যেটা লেজের মতো সেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল, তাই না? আর মধ্যে থাকে হচ্ছে গ্লিসারল, দুটাকে যুক্ত করে রাখে গ্লিসারল, তাহলে ফসফেট হেড আর ফ্যাটি অ্যাসিড টেইল। আর বাইরে থাকে হচ্ছে ইন্টেগ্রাল, পেরিফেরাল আর হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন প্লাস কোলেস্টেরল, এগুলো, তাই না? তাহলে এই যে এদের মধ্যে যেই ইসের মধ্যে যে অ্যাসিড ফসফেটেজ আছে, অ্যাসিড ফসফেটেজটা কী করবে? এই ফসফেট হেডটাকে ভেঙে ফেলবে, ভেঙে ফেললে কী হবে? টিস্যুটা বিগলন হয়ে যাবে। কেন? কারণ সেল মেমব্রেনটা বিগলিত হয়ে যাচ্ছে, ভিতর জিনিসপত্রগুলো বাইরে বের হয়ে আসবে। তাহলে এটা কোষের বিগলনে সাহায্য করছে, কোষকে গলায় ফেলতে সাহায্য করছে। আচ্ছা, রাইবোজোম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য কী? নামে অনেকটা মিল আছে, রাইবোজোম, লাইসোজোম। তো পার্থক্য কী? রাইবোজোমের কোনো আবরণী থাকে না, কিন্তু লাইসোজোমে আবরণী থাকে, এবং এটা একটি আবরণীতে আবৃত, এক স্তর একটা পর্দা বিশিষ্ট আবরণীতে আবৃত। লাইসোজোম কোথায় থাকে? লাইসোজোম কোনো কোষীয় অঙ্গাণুর গায়ে লাগানো থাকতে পারে, বা সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে মুক্তভাবে থাকতে পারে, আবার একসাথে কয়েকটা লাইসোজোম একসাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। তো যে রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগিয়ে থাকতে পারে, লেগে থাকলে সেটার নাম হবে কি? সেটা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার লাইসোজোম কিছু মুক্ত অবস্থায় থাকতে পারে, আর কিছু লাইসোজোম আবার একসাথে যুক্ত অবস্থায় থাকে, সেটাকে বলা হয় আবার পলিজোম। যাই হোক, লাইসোজোমটা কি? লাইসোজোম হচ্ছে কোষের সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে, কোষের সব জায়গায়, সাইটোপ্লাজমে সব জায়গাতে থাকবে এরা। রাইবোজোমে কী দিয়ে তৈরি হয়? রাইবোজোম আরএনএ দিয়ে তৈরি হয় এবং হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। আর লাইসোজোম বিভিন্ন ধরনের এনজাইম লাইসোজোমে থাকে। রাইবোজোমের খণ্ডায়ন কি? রাইবোজোমে দুইটা খণ্ড থাকে, দুইটা অসম খণ্ডকায়ন, একটা বড় খণ্ড, একটা ছোট খণ্ড। আর লাইসোজোম সাধারণত কোনো খণ্ড থাকে না, সম্পূর্ণ একটা অখণ্ডকায়িত অংশ। লাইসোজোমের কাজ কি? লাইসোজোম হচ্ছে প্রোটিন, রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। রাইবোজোম প্রোটিন তৈরি করে,
ওই যে ট্রান্সক্রিপশন থেকে ওই যে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করে। মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করা কি ট্রান্সলেশন কোথায় হয়? রাইবোজোমে হয়, তাই না? তাহলে প্রোটিন তৈরি করে ট্রান্সলেশন মধ্যে কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি ভূমিকা রাখে রাইবোজোম। আর লাইসোজোমের কাজ কি? আন্তঃকোষীয় পরিপাক বা অনেক সময় ক্ষেত্রে অন্তঃকোষীয় পরিপাক বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ হিসেবে কাজ করে, দুটাই করে। আচ্ছা, তাহলে রাইবোজোম একটা জিনিস তৈরি করছে, প্রোটিন তৈরি করছে, আর লাইসোজোম ধ্বংসাত্মক, অন্তঃকোষীয় পরিপাক এগুলোতে হেল্প করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জিনিসটা কি? এই যে আমরা এতবার পড়ছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকলে সেটা অমসৃণ, আর না থাকলে সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? পরিণত কোষে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস দেখা যায় সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কেইথ আর পোর্টার এবং তার সঙ্গী আলবার্ট ক্লড এবং ফুলম্যান, এই তিনজন মিলে আবিষ্কার করছে। কোথায় থেকে আবিষ্কার করছে? আমরা পড়ছিলাম গোলগি বডি পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথা থেকে তৈরি হচ্ছে? মুরগির ভ্রূণীয় কোষ থেকে। মুরগির ভ্রূণের যে কোষটা, ডিমের মধ্যে মুরগির যে ভ্রূণটা ডেভেলপ করে, সেই ভ্রূণের কোষ থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথম আবিষ্কার করা হয়েছে 1945 সালে। কোষের সাইটোপ্লাজম, মুরগির ভ্রূণের কোষের সাইটোপ্লাজম থেকে এটি আবিষ্কার করেন। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামকরণ করা হয় 1953 সালে। সাইটোপ্লাজম এর নামকরণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাখা হয়েছে, এটা কে আবিষ্কার করে? এটা হচ্ছে 1953 সালে রাখা হয়েছে। কোথা থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উৎপত্তি হয়? সাইটোপ্লাজমের ঝিল্লি থেকে তৈরি হয়, নিউক্লিয়ার ঝিল্লি অথবা কোষ ঝিল্লি থেকে তৈরি হয়। বিস্তৃতি কোথায় কোথায় থাকে? অধিকাংশ ইউক্যারিওটিক কোষে এই অঙ্গাণুগুলো পাওয়া যায়, বা প্রকৃত কোষে এদেরকে পাওয়া যায়। তবে বেশি থাকে যকৃতে থাকে বেশি, অগ্নাশয়ে থাকে অন্তঃক্ষরা গ্রন্থি। যকৃত, অগ্নাশয় আর অন্তঃক্ষরা গ্রন্থিতে বেশি পরিমাণে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী কী প্রকার আছে? দুই রকম আছে, একটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কারা? যাদের গায়ে দানাদার রাইবোজোম যুক্ত থাকে না, সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যাদের গায়ে দানাদার রাইবোজোম যুক্ত থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ভৌত গঠন: এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দ্বিস্তর বিশিষ্ট আবরণী দিয়ে আবৃত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীটা দ্বিস্তর বিশিষ্ট। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটা আবরণী বিশিষ্ট অঙ্গাণু এবং এতে আবরণ থাকবে দুই স্তর বিশিষ্ট বা দুইটা পর্দা বিশিষ্ট। গঠনগতভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন প্রকার। তো কী কী? একটা হচ্ছে সিস্টার্নি, একটা হচ্ছে ভেসিকল, একটা হচ্ছে টিউবিউল। এখানে বলা একটু ভুল হয়, সেটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রকারভেদ এবং গোলগি বডির প্রকারভেদ উল্টাপাল্টা করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কী আছে? সিস্টার্নি, ভেসিকল এবং টিউবিউলস। আর গোলগি বডির মধ্যে কী ছিল? সিস্টার্নি, ভেসিকল এবং ভ্যাকিউল। এটাই পার্থক্য। এখানে টিউবিউল থাকবে, ওখানে ভ্যাকিউল থাকবে। আচ্ছা, তো সিস্টার্নিটা কি? দেখতে একটা একই জিনিস, চাপা, শাখাহীন, লম্বা চৌবাচ্চার মতো, সাইটোপ্লাজমে সমতলে বিন্যস্ত থাকে। দেখতে এগুলোর ব্যাস প্রায় 40 থেকে 50 মাইক্রোমিটার পুরু। এগুলোর গায়ে অনেক সময় রাইবোজোম যুক্ত থাকে। সিস্টার্নিতে রাইবোজোম যুক্ত থাকে, এটা মনে রাখতে হবে। সিস্টার্নিতে রাইবোজোম যুক্ত থাকে। ভেসিকল হচ্ছে এগুলো বর্তুলাকার ফোস্কার মতো। কিসের মতো? বর্তুলাকার ফোস্কার মতো। এটা মনে রাখবে, বর্তুলাকার ফোস্কার মতো, 25 থেকে 50 মাইক্রোমিটার ব্যাস। টিউবুলস হচ্ছে টিউবের মতো, তাই না? নালিকার মতো। শাখানিত এবং অশাক, এদের ব্যাস 50 থেকে 190 মিলিমাইক্রন। এদের গায়ে সাধারণত রাইবোজোম যুক্ত থাকে না। রাইবোজোম যুক্ত থাকে কার সাথে? সিস্টার্নের সাথে রাইবোজোম যুক্ত থাকে। আর টিউবুলসের সাথে রাইবোজোম যুক্ত থাকে না। বেসিক্যালি অবশ্যই থাকে না। সাধারণ গঠন, রাসায়নিক গঠন। রাইবোজোমের আমরা এটা দেখলাম ভৌত গঠন। এখন রাসায়নিক গঠন, ভিতরে জিনিসপত্র কী আছে? রাইবোজোমে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন এবং লিপিড। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা কি পড়ছি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাই না? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তিনটা পার্ট, একটা হচ্ছে সিস্টার্নি, কিছু হচ্ছে ভেসিকল, কিছু আছে টিউবিউলস। সিস্টার্নিতে রাইবোজোম যুক্ত থাকতে পারে, এটা চৌবাচ্চার মতো। ভেসিকলগুলো হচ্ছে বর্তুলাকার ফোস্কার মতো। বর্তুল কি জিনিস? বর্তুল হচ্ছে একটা মাকু আকৃতি, উপর নিচে। বর্তুল হচ্ছে বোতল বা হচ্ছে মাকু আকৃতির অনেকটা জিনিস। তো ভিতরে ফাঁপা জায়গা থাকবে, ভিতরে বড় একটা ফোলা অংশ থাকবে, বাইরের টার্মিনেশনটা উপরে নিচে ছোট হতে পারে, মানে ছোট হতে পারে, মধ্যে অংশটা মোটা হতে পারে। আচ্ছা, তো টিউবুলসে রাইবোজোম থাকবে না। টিউবুলস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তিন ধরনের: সিস্টার্নি, ভেসিকল এবং টিউবুলস। তো টিউবুলসে রাইবোজোম যুক্ত থাকবে না, সিস্টার্নিতে রাইবোজোম যুক্ত থাকবে। আর ভেসিকল তো বর্তুলাকার ফোস্কার মতো। রাসায়নিক গঠন: এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দেখতে কেমন, রাসায়নিক গঠন বা ভিতরে জিনিসপত্র কেমন আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। 60 থেকে 70%ই প্রোটিন। লিপিড থাকে 30 থেকে 40%। তো মোটামুটি সব জায়গাতে এগুলো হচ্ছে প্রোটিন থাকবে 60 থেকে 70%, লিপিড থাকবে 30 থেকে 40%। এতে প্রায় 15 ধরনের এনজাইম পাওয়া যায়। তাহলে এখানে পোলাপান আরেকটা জিনিস ভুল হয়, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয়টা এনজাইম থাকে, আর গোলগি বডিতে কয়টা এনজাইম থাকে, আর লাইসোজোমে কয়টা এনজাইম থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট। লাইসোজোমে কয়টা এনজাইম থাকে? লাইসোজোমে থাকে 40 থেকে 50 ধরনের এনজাইম। আর গোলগি বডিতে বিভিন্ন ধরনের এনজাইম থাকে। গোলগি বডিতে সাধারণত 3 ধরনের এনজাইম থাকে নাকি? গোলগি বডিতে বিভিন্ন প্রকার এনজাইম থাকে।
আচ্ছা, আর লাইসোজোমে এনজাইম থাকে 40 থেকে 50 ধরনের, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এনজাইম থাকে প্রায় কত 15 ধরনের এনজাইম থাকে, এটা মনে রাখতে হবে। যেমন আমরা এনজাইমের মধ্যে দেখব গ্লুকোজ 6 ফসফেটেজ, সক্রিয় এটিপিএজ, এনএডিএইচ, ডায়াফোরেজ ইত্যাদি। অমসৃণ জালিকাতে আরএনএ, গ্লাইকোজোম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোজোম। অমসৃণ যে রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশ থাকে সেগুলোকে বলা হয় মাইক্রোজোম। তাহলে অমসৃণ জালিকাতে আরএনএ এবং গ্লাইকোজোম নামক ক্ষুদ্রাকার কণা থাকতে পারে। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে বলা হয় মাইক্রোজোম। আচ্ছা, এটা মনে রাখতে হবে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো এবং সেই বিচ্ছিন্ন অংশগুলো সেটার নাম হচ্ছে মাইক্রোজোম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কিছু কাজ আছে, যেমন এটি প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটোপ্লাজমের একটা কাঠামো হিসেবে কাজ করে, কারণ আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিসের সাথে যুক্ত থাকে, এটা নিউক্লিয়াস থেকে যুক্ত হয়ে এটা মানে গোলগি বডির আগ পর্যন্ত আসে। গোলগি বডি থেকে এটা একদম সেল মেমব্রেন পর্যন্ত চলে যায়, তাই না? তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এটা প্রোটোপ্লাজমের একটা কাঠামো হিসেবে কাজ করছে, কঙ্কালের মতো কাজ করছে, প্রোটোপ্লাজমকে ধরে রাখছে, সাইজ শেপ ঠিক রাখছে। অমসৃণ যে রেটিকুলাম সেখানে অমসৃণ রেটিকুলামে প্রোটিন সংশ্লেষ হবে। কেন প্রোটিন সংশ্লেষ হবে? কারণ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কী থাকে? রাইবোজোম যুক্ত থাকে। রাইবোজোম যুক্ত হওয়া মানে কি? সেখানে প্রোটিন তৈরি হবে, তাই না? প্রোটিন সংশ্লেষ হবে বা ট্রান্সলেশন হবে। এই জন্য বলছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন সংশ্লেষণ হয়। মসৃণ রেটিকুলামে তাহলে কী সংশ্লেষ হয়? মসৃণ রেটিকুলামে লিপিড সংশ্লেষ হবে। প্রাণীকোষে থাকে মসৃণ রেটিকুলাম, এখানে লিপিড সংশ্লেষ। কেউ বলে, কোনো সায়েন্টিস্ট বলে যে না, এখানে লিপিড সংশ্লেষ হয় না, এখানে হরমোন, গ্লাইকোজেন এবং ভিটামিন, স্টেরয়েড এসব জিনিস সংশ্লেষিত হয়। হরমোন, গ্লাইকোজেন, ভিটামিন আর স্টেরয়েড, তো মেনলি লিপিড সংশ্লেষিত হয়। তাহলে এটি লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক হিসেবে কাজ করে। এটি লিপিড আর প্রোটিনের অন্তঃবাহক মানে ক্যারিয়ার হিসেবে কাজ করে। অনেকের মতে এতে কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি হয়। তাহলে কোষ প্রাচীরের জন্য সেলুলোজও তৈরি হতে পারে, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের জন্য সেলুলোজ তৈরি হতে পারে, কারণ আমরা জানি প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকে না, তাই না? তাহলে কোষ প্রাচীর তৈরি হলে উদ্ভিদ কোষের জন্যই তৈরি হবে। তো কোষ প্রাচীর সেলুলোজও এখান থেকে তৈরি হয়, অনেকে মনে করে, হ্যাঁ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। রাইবোজোম গ্লাইকোজোমের ধারক হিসেবে কাজ করে। তাহলে রাইবোজোম, গ্লাইকোজোম এদের ক্যারিয়ার বা ক্যারিয়ার মানে তো বাহক, এদেরকে জমা করে রাখে আর কি। রাইবোজোম, গ্লাইকোজোম এদেরকে ধরে রাখে, কারণ আমরা জানি অনেকের মতে না, রাইবোজোম, গ্লাইকোজোম এদেরকে ধরে রাখে, কারণ আমরা জানি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের, মসৃণ আর অমসৃণ। অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেগুলোতে কি থাকে? রাইবোজোম থাকে। তাহলে রাইবোজোম আর গ্লাইকোজোম ধরে রাখে। এছাড়া এরা কোষে অনুপ্রবেশকারী বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, নষ্ট করে দেয়। রাইবোজোমে উৎপন্ন প্রোটিন পরিবহনে এটি প্রধান ভূমিকা পালন করে। রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে রাইবোজোম যুক্ত আছে। রাইবোজোমের কাজ কি? প্রোটিন তৈরি করা। প্রোটিন তৈরি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কেন প্রোটিন দরকার? ওই প্রোটিনটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের থেকে যে আস্তে আস্তে যে বাইরে বের হয়ে ওই এন্ডোপ্লাজমিক ওই প্রোটিনটাকে আবার যদি দরকার হয়, সেই প্রোটিনটাকে আবার আমাদের যে গোলগি বডি সেটা আবার প্যাকেট করবে, হ্যাঁ, বিভিন্ন অঙ্গাণু তৈরি করবে আর কি, বিভিন্ন উপাদান তৈরি করবে। তো রাইবোজোম যে উৎপন্ন যে প্রোটিনটা এটি পরিবহন করে। আচ্ছা, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি বডির মধ্যে পার্থক্য কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোথায় থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে প্রকৃত কোষে, আর গোলগি বডি থাকে প্রকৃত কোষে থাকতে পারে, সকল প্রকৃত কোষে থাকে না, গোলগি বডি সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে বেশি পরিমাণে থাকে। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সকল প্রকৃত কোষে থাকবে। ইউক্যারিওটিক সেল মানেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। আর গোলগি বডি সকল প্রকৃত কোষে থাকে না, প্রাণী কোষে সাধারণত বেশি থাকে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে আরেকটা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষঝিল্লি থেকে নিউক্লিয়াস মেমব্রেন পর্যন্ত এটা বিস্তৃত, মানে একটা কঙ্কালের মতো কাজ করে। কোষঝিল্লি থেকে একবারে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত, মানে নিউক্লিয়াস থেকে কোষঝিল্লি পর্যন্ত বিস্তৃত। আর গোলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে গোলগি বডিটা। আচ্ছা, তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কেমন? এটা মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, দুই ধরনের হতে পারে। আর গোলগি বডি সাধারণত মসৃণই হয়, এটা অমসৃণ হয় না, কারণ গোলগি বডির সাথে কোনো রাইবোজোম যুক্ত থাকে না। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম যুক্ত থাকতে পারে, নাও থাকতে পারে। রাইবোজোম যুক্ত যদি থাকে তাহলে সেটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাইবোজোম যুক্ত না থাকলে সেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, তাহলে এদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে জালিকাটা সেটা কেমন? সমস্ত সাইটোপ্লাজমে জালিকার সৃষ্টি করে অবস্থান করে। আর গোলগি বডি সাইটোপ্লাজমে কোনো জালিকা সৃষ্টি করে না, গোলগি বডি কোনো জালিকা সৃষ্টি করে না। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা জালিকা সৃষ্টি করে, অবস্থান করে। কাজ কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম শরীরে একটা প্রোটোপ্লাজমের একটা কাঠামো দেয় এবং অন্তঃপরিবহন কাজ করে। জিনিসগুলো বিভিন্ন জিনিসপত্র, প্রোটিন, রাইবোজোম যে বিভিন্ন প্রোটিন তৈরি করছে সেটাকে পরিবহন করে। আর গোলগি বডি বিভিন্ন জিনিস সংশ্লেষ করছে এবং মানে বিশেষ করে অপ্রোটিন জাতীয় যেসব পদার্থ সেগুলোকে সংশ্লেষ করে এবং ক্ষরণ করে।
অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য কি? প্রধান পার্থক্য যেটা সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে। পার্থক্য কি? এখানে হচ্ছে মসৃণে রাইবোজোম থাকবে না, অমসৃণে রাইবোজোম যুক্ত থাকবে। তাহলে অমসৃণের প্রোটিন সংশ্লেষ হবে না, আর মসৃণের প্রোটিন সংশ্লেষ অমসৃণের প্রোটিন সংশ্লেষ হবে, আর মসৃণের প্রোটিন সংশ্লেষ হবে না, তাই না? এটাই পার্থক্য। প্রোটিন বিপাকে ব্যবহৃত হয় অমসৃণ, যেমন অগ্নাশয় কোষ, মিউকাস কোষ, এগুলোতে কি থাকে? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে। এরা কখনো কখনো নিউক্লিয়ার মেমব্রেনে সংশ্লেষ সংলগ্ন থাকে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কী করে? এরা যেহেতু প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ এখানে হচ্ছে রাইবোজোম নাই, তাহলে কী তৈরি করবে? ফ্যাট বিপাক হবে এমন কোষে, যেমন প্রাণী কোষ, পেশি কোষ, অ্যাড্রেনাল গ্রন্থির কোষ, শুক্রাশয়ের লেডিক কোষ ইত্যাদিতে এগুলোতে থাকবে। এরা কখনো কখনো প্লাজমা মেমব্রেনে যুক্ত থাকতে পারে। আচ্ছা, প্লাজমা মেমব্রেনে অনেক সময় যুক্ত থাকতে পারে রাইবোজোম। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম যুক্ত থাকবে, আর মসৃণ এন্ডোপ্লাজমে রাইবোজোম যুক্ত থাকবে না। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান উপাদান কি? সিস্টার্নি, কিছু টিবিউলস। আর মসৃণের মধ্যে আছে প্রধান উপাদান হচ্ছে টিবিউলস, আর সাথে ভেসিকল থাকবে। আর অমসৃণে প্রধান উপাদান হচ্ছে সিস্টার্নি, কিছু টিবিউলস। আচ্ছা, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উৎপত্তি কোথা থেকে হয়? এরা নিউক্লিয় পর্দা থেকে তৈরি হয়, নিউক্লিয়ার পর্দা থেকে তৈরি হয়। আর মসৃণ এরা হচ্ছে মুক্ত PRER থেকে তৈরি হয়, থেকে SER থেকে সৃষ্টি হয়। মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো হচ্ছে রাইবোজোম মুক্ত হয়ে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে RER থেকে SER মানে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সৃষ্টি হয়। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখান থেকে রাইবোজোমটা খুলে যেয়ে রাফ থেকে স্মুথ হয়, এটাই। আর অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা কোথা থেকে তৈরি হয়? সেটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা থেকে তৈরি হয়, নিউক্লিয়ার যে মেমব্রেনটা সেখান থেকে তৈরি হয়, যেহেতু ওর সাথে যুক্ত থাকে ওখান থেকে তৈরি হবে। কাজ কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেহেতু রাইবোজোম যুক্ত থাকে, তাহলে প্রোটিন তৈরি করবে এবং প্রোটিনের সাথে বিভিন্ন এনজাইম সংশ্লেষ করবে। এছাড়াও এরা লাইসোজোমের উপাদান এবং ক্যালসিয়াম সঞ্চয় করে, এটা মনে রাখতে হবে। আর মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফ্যাট, গ্লাইকোজেন, হরমোন ইত্যাদি জিনিস তৈরি করে, স্ফেরোজোম উৎপাদন করে, ক্যালসিয়াম মুক্ত করে, ক্যালসিয়াম যুক্ত করে, ক্যালসিয়াম সঞ্চয় করে হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ক্যালসিয়ামকে মুক্ত করে দেয়, ক্যালসিয়াম কমায় ফেলে, সেটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এরপরে আমরা পড়বো মাইটোকন্ড্রিয়া, তাই না? মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাইটোকন্ড্রিয়া কোষের একটা পাওয়ার হাউস। একটা কোষে যদি একটা জায়গায় যদি পাওয়ার হাউসে না থাকে, একটা বাসায় যদি পাওয়ার হাউস না থাকে, তাহলে ওই বাসায় বিদ্যুৎ থাকবে না, ওই বাসা চলবে না, কোনো কিছুই চলবে না, তাই না? বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা দেখতে পাই গ্রামের একটা বাসাতেও এখন ইলেকট্রিসিটি লাগে। তাহলে একটা বাসার পাওয়ার হাউস যদি না থাকে, তাহলে ওই বাসাটা চলবে না, তাই না? তো মাইটোকন্ড্রিয়া অনেক গুরুত্বপূর্ণ এই জন্য। কেন? এটা কোষের পাওয়ার হাউস হিসেবে কাজ করে, কোষে শক্তি সরবরাহ করে। তো পাওয়ার মানে শুধু ইলেকট্রিসিটি না, পাওয়ার মানে সব কিছুই। আমাদের শক্তির মূল উৎস কি? সূর্য। তো সূর্য যদি না থাকে তাহলে কি পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকবে না। তো অনেকটা এরকম, মাইটোকন্ড্রিয়া যদি না থাকে কোষ বেঁচে থাকবে না। তো প্রকৃত কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু হচ্ছে মাইটোকন্ড্রিয়া। কোষে যাবতীয় জৈবিক কাজের শক্তি সরবরাহ করে থাকে বলে মাইটোকন্ড্রিয়াকে আমরা বলি পাওয়ার হাউস বা শক্তি ঘর। কেন পাওয়ার হাউস বলা হয়? এখানে ক্রেবস সাইকেল আছে, ফ্যাটি অ্যাসিড চক্র আছে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন আছে। শুধু গ্লাইকোলাইসিসটা হয় না এখানে, শ্বসনের মধ্যে শুধু গ্লাইকোলাইসিসটা হয় না। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমের মধ্যে হয়। গ্লাইকোলাইসিস বাদে সবাত শ্বসনে আর যা জিনিসপত্র, যেমন ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, সব কিছুই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। মাইটোকন্ড্রিয়া ঝিল্লিবদ্ধ অঙ্গাণু না ঝিল্লি ছাড়া অঙ্গাণু? মাইটোকন্ড্রিয়া অবশ্যই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যদি হয়, তাহলে কয় স্তর বিশিষ্ট ঝিল্লি থাকে? দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি থাকে। এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিজস্ব একটা ম্যাট্রিক্স আছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপাদিত হয়, সেই অঙ্গাণুকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। কে নামকরণ করেন? মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার করেন এবং নামকরণ কে করেন? মাইটোকন্ড্রিয়া কলিকার নামক একজন বিজ্ঞানী আলোক অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমে নানা আকৃতির এসব অঙ্গাণু আবিষ্কার করেন। প্রথম দেখেন বিজ্ঞানী কলিকার সবার প্রথমে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, দেখতে পাইছিলেন। তো পরবর্তীতে বিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং বলে একটা জিনিস, ওয়াল্টার ফ্লেমিং যে কোনো জিনিস সুতার মতো দেখে, হ্যাঁ, এটা হচ্ছে ওর একটা বদভ্যাস। তো ওয়াল্টার ফ্লেমিং হচ্ছে সুতার মতো দেখছে মাইটোকন্ড্রিয়াকে, সুতার মতো, যে কোষের মধ্যে সুতার মতো একটা জিনিস আছে সেটাকে উনি মাইটোকন্ড্রিয়া দেখছেন, এবং এই সুতার মতো যেহেতু দেখছে তাহলে নাম দিছেন, হ্যাঁ, ওয়াল্টার ফ্লেমিং নাম দিছেন ফিলা নাম দিছেন। এখনও কিন্তু মাইটোকন্ড্রিয়া নাম আসেনি। এরপরে বিজ্ঞানী আল্টম্যান, অনেকে আল্টম্যান উচ্চারণ করে, অনেকে অল্টম্যান উচ্চারণ করে, ALTMAN, অল্টম্যান বায়োপ্লাস্ট নামকরণ করেন। পরবর্তীতে কার্ল বেন্ডা পাবলিক এটার নাম দিয়ে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। হ্যাঁ, তাহলে
এটা হচ্ছে দীর্ঘ প্রসেস, আবিষ্কার একটা দীর্ঘ প্রসেস। সবার প্রথমে দেখছিল কলিকার, কলিকার দেখার পরে ওয়াল্টার ফ্লেমিং দেখছে যে সুতার মতো এটার নাম দিছিল, সুতার মতো দেখে ফিলা নাম দিছিল, ফিলা বা ফিলামেন্ট। ফিলামেন্ট মানে কি? সুতা, সূক্ষ্ম সুতা। তো এই ফিলা নাম দিছিল। পরবর্তী আল্টম্যান নাম দিছে বায়োপ্লাস্ট। পরবর্তীতে সবশেষে কার্ল বেন্ডা এটার নাম মাইটোকন্ড্রিয়া বলেছে। কোষে সাইটোপ্লাজমেরা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। কোষের আয়তনের প্রায় 20 ভাগ মাইটোকন্ড্রিয়া, তার মানে কোষের মধ্যে যথেষ্ট জায়গা দখল করে আছে, 5ভাগের 1 ভাগ জায়গা দখল করে আছে। তাহলে কোষের 20 ভাগ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা মনে রাখতে হবে। মাইটোস মানে কি? মাইটোস মানে হচ্ছে থ্রেড বা সুতা, এবং কন্ড্রিয়ন মানে হচ্ছে গ্রেইন বা দানা, সুতার মতো দানা, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ন। এক বচনে মাইটোকন্ড্রিয়ন আর বহু বচনে মাইটোকন্ড্রিয়া। কোথা থেকে তৈরি হয়? বিভাজনের মাধ্যমে এদের সংখ্যা বৃদ্ধি হয়ে থাকে। কোষে একটি মাত্র মাইটোকন্ড্রিয়ন থাকে, কিন্তু কোষ বিভাজন যখন হয় তখন একটা থেকে 2টা কোষ তৈরি হয়। তাহলে যখন একটা কোষ থাকে তখন একটাই মাইটোকন্ড্রিয়া থাকে, কিন্তু যখন কোষ বিভাজন হয়ে 2টা কোষ হয়ে যাবে একটা থেকে, তখন ওই 2টা কোষের মধ্যে 2টা মাইটোকন্ড্রিয়া, তখন মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে এক অংশ এক কোষে যাবে, আরেক অংশ আরেক কোষে যাবে, কোষ অনুসারে বিভাজিত হতে পারে। আচ্ছা, প্রকারভেদে প্রতি কোষে এক হতে একাধিক মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। একটা কোষে একটা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, একাধিক থাকতে পারে। সাধারণত গড়ে প্রতি কোষে সাধারণত 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে। আমরা যদি গড় করি মাইটোকন্ড্রিয়া, তাহলে মোটামুটি প্রত্যেকটা কোষে 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া পাবো। যকৃত কোষে আরও বেশি থাকে। কতটা থাকে? 1000টি বা তারও বেশি থাকে। আর অ্যামিবাতে আরও বেশি থাকে, সবচেয়ে বেশি থাকে অ্যামিবাতে, তার থেকে একটু কম থাকে যকৃত কোষ বা লিভার সেল, হেপাটিক সেল। আর যদি আমরা প্রতিটা কোষে গড় বের করি তাহলে 300 থেকে 400টা মোটামুটি পাবো। আকৃতি কেমন? মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন? এরা সাধারণত বৃত্তাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, তন্তুর মতন, সুতার মতন হতে পারে, তারকা হতে পারে, কুণ্ডলী আকার হতে পারে। প্রতি মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য সাধারণত 0.3 মাইক্রোমিটার হতে 40 মাইক্রন। 0.3 মাইক্রন বা 0.3 মাইক্রোমিটার 40 মাইক্রন বা 40 মাইক্রোমিটার। মাইটোকন্ড্রিয়া কিছু আছে, কিছু মাইটোকন্ড্রিয়া আছে বৃত্তাকার, গোল। তো এগুলোর ব্যাস 0.2 থেকে 2 মাইক্রোমিটার। এটা খুবই ইম্পর্টেন্ট। বৃত্তাকার মাইটোকন্ড্রিয়ার ব্যাস হচ্ছে 0.2 থেকে 2 মাইক্রন। সূত্রাকার মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য হচ্ছে 40 থেকে 70 মাইক্রন। এটা ইম্পর্টেন্ট। দণ্ডাকার মাইটোকন্ড্রিয়া 9 মাইক্রোমিটার হয় এবং প্রস্থ হয় 0.5 মাইক্রোমিটার। মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে একটা অবশ্যই আবরণ আছে, 2 স্তর বিশিষ্ট আবরণ। তাহলে কী দিয়ে তৈরি? একই জিনিস, যে কোনো সেল মেমব্রেন, লিপোপ্রোটিন, বাইলেয়ার দিয়ে তৈরি। আচ্ছা, তবে এর এর দুইটা লেয়ারটা একটু ব্যতিক্রম। এর দুইটা লেয়ার, এর গঠনটা একটু ইউনিক টাইপের। বাইরের যে মেমব্রেনটা সেটা কোনো খাস থাকে না, শুধু একটা বাইরের একটা অংশ তৈরি করে, খাস থাকে না, কোনো ভাঁজ থাকে না। কিন্তু ভেতরের অংশটা আবার শুধু ভেতরের অংশটাকে রক্ষা করা বাইরের যে পর্দা তার কাজ। আর ভেতরের অংশটা কী হয়? ভেতরের অংশটা বিভিন্ন ভাঁজ হয়ে ঢুকে যায় ভিতরে, এদেরকে বলা হয় ক্রিস্টি। ভিতরের অংশের অবতল অংশের যেটা, সেটা একটা অবতল অংশের বিভিন্ন ভাঁজ থাকে, এদেরকে বলা হয় ক্রিস্টি। আচ্ছা, তাহলে এতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন আছে যা প্রয়োজনে সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে। এতে কোনো ইটিসি, এটিপি সিনথেসিস, এটিপি ইত্যাদি এনজাইম থাকে না। হ্যাঁ, ইটিসি থাকে না, এটিপি সিনথেসিস বা এটিপি এগুলো কিছু থাকে না। এর কাজ মূলত রক্ষণাত্মক। তাহলে বাইরের আবরণ এটিপি টেটিপি কিছু থাকে না। এটিপি সিনথেসিস, এটিপি, ইটিসি কিছুই থাকে না। শুধু বাইরের আবরণটার কাজ হচ্ছে শুধু ভিতরের আবরণটা, ভিতরের জিনিসপত্রকে রক্ষা করবে। তাহলে বাইরের আবরণটা রক্ষণাত্মক, আর ভিতরের আবরণটা কর্মবিধায়ক, ভিতরের অংশটা কাজ করে। দুইটা আবরণের মধ্যে একটা ব্যবধান আছে, 6 থেকে 8 ন্যানোমিটার একটা ব্যবধান আছে, গ্যাপ আছে। প্রকোষ্ঠ, বাইরের দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থানকে বলা হয় বহিস্থ প্রকোষ্ঠ বা আন্তঃমেমব্রেন ফাঁক। ভেতরে মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অংশকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ। অভ্যন্তরীণ কক্ষ জেলির ন্যায় ঘন সমসত্ব পদার্থ বা ধাত্র দ্বারা পূর্ণ থাকে, এদেরকে বলা হয়, ধাত্রকে বলা হয় ম্যাট্রিক্স, তাই না? তাহলে এর প্রকোষ্ঠটাকে একটা, প্রকোষ্ঠটা কি? বাইরের যে পর্দা আর ভিতরে যে পর্দা, দুই পর্দার মধ্যে যে ফাঁকা থাকে সেটা হচ্ছে প্রকোষ্ঠ, বা এটাকে অভ্যন্তরীণ কক্ষ বলা হয়। এর ভিতরে ম্যাট্রিক্স থাকে। আচ্ছা, কৃষ্টিটা কি? কৃষ্টি বা প্রবর্ধক কি? বাইরের মেমব্রেনটা সোজা, কিন্তু ভিতরের মেমব্রেনটি বিভিন্ন ব্যবধানে ভিতরের দিকে ভাঁজ হয়ে ভিতরে আঙ্গুলের মতো প্রবর্ধক তৈরি করে, সেটা ভিতরের দিকে ঢুকে থাকে। তাই প্রবর্ধিত অংশটাকে বলা হয় কৃষ্টি। এদের সংখ্যা বিভিন্ন কোষে বিভিন্ন রকম হয়ে থাকে। এগুলো মাইটোকন্ড্রিয়ার ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে বাইরের যে মেমব্রেনটা সেটা কোনো ভাঁজ নাই, কিন্তু ভিতরের মেমব্রেনটা এই যে ভিতর দিকে ভাঁজ হয়ে গেছে, এভাবে ভাঁজ হয়ে ভিতরে ঢুকে গেছে। তাহলে এদের কাজ কি? এই যে এখানে ভাঁজ হয়ে একটা অসম্পূর্ণ প্রকোষ্ঠ, মানে সম্পূর্ণ আলাদা করেনি, অসম্পূর্ণ অনেকগুলো প্রকোষ্ঠ তৈরি করছে। এর প্রকোষ্ঠের মধ্যে কি থাকে? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থাকে। এগুলো মাইটোকন্ড্রিয়ান ধাত্রকে কতগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। ধাত্র মানে ম্যাট্রিক্স, ধাত্রকে যে ম্যাট্রিক্সগুলোকে অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত করছে। কৃষ্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে বলা হয় অন্তঃকৃষ্টি ফাঁকা স্থান বা ইন্টারক্রিস্টাল স্পেস, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত থাকে। এরপরে থাকবে অক্সিজম। অক্সিজম কি? মাইটোকন্ড্রিয়ার যে ভিতরে যে আবরণটা, বাইরের আবরণ আর ভিতরের আবরণটা ভিতরের দিকে ভাঁজ হয়ে কৃষ্টি তৈরি করছে। তাহলে ভিতরে যে আবরণটা আবরণ, তার অন্তঃগাত্রে, অন্ত আবরণ তার আবার ভিতরের দিকে
ভিতরের পর্দার বাইরের দিকে না, ভিতরের পর্দার ভিতরের দিকে কি থাকে, অসংখ্য ছোটো ছোটো দানার মতো অংশ থাকে, এদেরকে বলা হয় অক্সিজোম, একসাথে বলা হয় অক্সিজোম। অক্সিজোম বৃন্তক, এই অক্সিজোমে বৃন্ত থাকতে পারে, আবার বোটা নাও থাকতে পারে। বৃন্তক অক্সিজোমে বৃন্তক যে অক্সিজোম সেটাতে মস্তক থাকবে, বোটা থাকবে, ভূমি নিয়ে গঠিত হবে। সম্ভবত ইলেকট্রন এটিপি সিনথেসিস অক্সিজোম, অনেকে মনে করে ইলেকট্রন এটিপি সিনথেসিস যেটা সেটাই অক্সিজোম। আচ্ছা, এটিপি সিনথেসিস এবং ইটিসি হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, আর এটিপি সিনথেসিস কৃষিতে স্থানে স্থানে এটিপি সিনথেসিস নামক গোলাকার বস্তু থাকে, এতে এটিপি সংশ্লেষিত হয়। এছাড়াও সমস্ত কৃষ্টিব্যাপী অনেক ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি আছে। বৃত্তাকার আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, তাহলে বৃত্তাকার ডিএনএ থাকবে এবং রাইবোজোম থাকবে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, রাইবোজোম থাকবে। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম হচ্ছে আদি রাইবোজোম, আদি কোষীয়, মানে 70 ভেটবাগ, 70S। 70 ভেটবাগকে আমরা যদি ভাঙি তাহলে কী পাবো, 50 + 30, 50 30 যোগ করলে 80 হয়, কিন্তু এখানে 70 কেন, এটাই হবে, 10 কমে যাবে, 70 ভেটবাগ। এটি আদিকোষীয় বহিঃটোষণ। এই জন্যই যারা ওই যে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, তারা মনে করে যে এই আদিকোষের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম 70 ভেটবাগ, তার মানে, আর আমরা জানি যে আদিকোষী প্রাণী বা প্রোক্যারিওটিক প্রাণী যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, এদের রাইবোজোমও 70 ভেটবাগ। তার মানে কোষের মধ্যে যখন প্রথম কোষ তৈরি হয়েছিল, হ্যাঁ, এমনি প্রথম কোষ তৈরি হয়েছিল, ওই প্রথম কোষের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে গেছিলো, দিয়েই মাইটোকন্ড্রিয়া তৈরি করছে। এটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস, তাই না? এটা মনে রাখবে, এন্ডোসিম্বায়োসিস প্রসেস। রাইবোজোম 70 ভেটবাগ, এটা থেকে একটা প্রমাণ পাওয়া যায়, মানে প্রমাণ ওরা দেওয়ার চেষ্টা করে যে মানুষ সৃষ্টিকর্তা তৈরি করেনি, অটোমেটিকই তৈরি হয়েছে। তো এটি আদি কোষীয় বৈশিষ্ট্য, এরা ম্যাট্রিক্সে অবস্থান করবে। তাহলে এই ডিএনএ যদি না থাকলে মাইটোকন্ড্রিয়ার পক্ষে কোষীয় শ্বসন সম্পন্ন করা সম্ভব হতো না। মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ডিএনএ আছে, এই ডিএনএর কারণেই এরা কোষের ভিতরে শ্বসন করতে পারে, শক্তি উৎপন্ন করতে পারে। মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন, মাইটোকন্ড্রিয়ার মধ্যে আসলে রাসায়নিক কী কী বস্তু আছে। মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা শুকাই, বাতাসটাকে যদি পানিটাকে যদি শুকাই ফেলি, পানিটাকে যদি টেনে নিই, তাহলে মাইটোকন্ড্রিয়াতে আমরা 65% প্রোটিন পাবো, আর 29% গ্লিসারাইড পাবো, 4% পাবো লেসিথিন এবং সেফালিন, আর 2% পাবো কোলেস্টেরল। তো লিপিডের মধ্যে 90% হচ্ছে ফসফোলিপিড, বাকি 10% হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং ক্যারোটিনয়েড, ভিটামিন এ এবং কিছু অজৈব লবণ পাওয়া যায়। তাহলে মাইটোকন্ড্রিয়াতে ভিটামিন ই পাওয়া যাচ্ছে, এটা মনে রাখতে হবে। মাইটোকন্ড্রিয়াতে কোন ভিটামিন পাওয়া যাচ্ছে, ভিটামিন ই পাওয়া যাচ্ছে। ভিটামিন কে কোথায় পাওয়া যাচ্ছে, ভিটামিন কে পাওয়া যাচ্ছে গোলগি বডিতে, এটা উল্টাপাল্টা করা যাবে না, ভিটামিন কে পাওয়া যায় গোলগি বডিতে, গোলজি বডি বা গোলগি বডি। আর মাইটোকন্ড্রিয়াতে কী পাওয়া যাচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে পাওয়া যাচ্ছে ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ পাওয়া যাচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠনের মধ্যে কী আছে, মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা শুকাই, পানিটা যদি শুকাই ফেলি বা পানিটা বের করে ফেলি, তাহলে মাইটোকন্ড্রিয়ার ওজনের 65% এবং আমরা পাবো প্রোটিন, 29% পাবো হচ্ছে গ্লিসারাইড সমূহ, মানে ফ্যাটের জিনিসপত্রসমূহ আর কি, 4% পাবো লেসিথিন, এটা একটা ফসফোলিপিড। ফসফোলিপিডের মধ্যে সবচেয়ে ফসফোলিপিড সাধারণত 4 ধরনের পাওয়া যায়। কোষপ্রাচীরে ফসফোলিপিড, কোষ ঝিল্লিতে ফসফোলিপিড 4 ধরনের পাওয়া যায়। একটা হচ্ছে সবথেকে সরল, যেটা মানে সবথেকে সরল, কোনো জটিল গঠন নাই, সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, আর জটিল হচ্ছে বাকি 3টা। তো জটিলের মধ্যে সবথেকে কমন হচ্ছে লেসিথিন, এই জন্য 4% লেসিথিন, সেফালিন থাকবে, 2% কোলেস্ট্রল থাকবে, 90% হচ্ছে ফসফোলিপিড, যেহেতু আমরা জানি ফসফোলিপিড আছে, যাও, আর 10% হচ্ছে ফ্যাটি অ্যাসিড এবং ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব লবণ থাকবে। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকার এনজাইম, কোএনজাইম রয়েছে। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি আমরা জানি কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। আর ঝিল্লি মানেই বা ঝিল্লি মানে প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দায় যা আছে তাই। প্রোটিন লিপিড পলিমার, 2 স্তর বিশিষ্ট প্রোটিন লিপিড পলিমার। আর লিপিড বাইলেয়ার থাকবে 2টা, আর একটা লিপিড বাইলেয়ার থাকবে, আর লিপিড বাইলেয়ার 2 পাশে থাকবে প্রোটিন, স্যান্ডউইচ মডেল। তো স্যান্ডউইচ মডেল অতটা ইম্পর্টেন্ট, মানে অতটা ফেমাস হয়নি, সবচেয়ে ফেমাস হচ্ছে আইসবার্গ মডেল বা ফ্লুইড মোজাইক মডেল। তো মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে কত ধরনের এনজাইম থাকবে, প্রায় 100 ধরনের এনজাইম থাকবে, এটা মনে রাখতে হবে। মাইটোকন্ড্রিয়াতে এনজাইম থাকে 100 ধরনের। তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে না, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না, হচ্ছে লাইসোজোম এনজাইম থাকে। লাইসোজোমে কয় ধরনের এনজাইম থাকে, প্রায় কত ছিল লাইসোজোমে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রায় 15 ধরনের এনজাইম থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে 15 ধরনের এনজাইম থাকে। লাইসোজোম এনজাইম থাকে প্রায় 40 থেকে 50 ধরনের, তাই না? এটা মনে রাখতে হবে। লাইসোজোম এনজাইম থাকে 40 থেকে 50 ধরনের। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে কতগুলা, 15 ধরনের এনজাইম।
মাইটোকন্ড্রিয়াতে থাকে 100 ধরনের এনজাইম, এটা মনে রাখতে হবে। একসাথে 3টা লিখে আলাদা করে 100 প্রকার এনজাইম কোএনজাইম থাকবে। এছাড়া তো 0.5% আরএনএ আছে, তারপর সামান্য কিছু ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লি, ভিতরে যে ঝিল্লিটা, মানে আমরা যেটাকে বলছি ক্রিস্টি, ভিতরে ঝিল্লিটা ভিতরে ঝিল্লিটা মানে ক্রিস্টি না, ভিতরে ঝিল্লিটা বিভিন্ন ভিতরের দিকে ঢুকে যায়, কোষের ম্যাট্রিক্সের মধ্যে ঢুকে যায়, দিয়ে অসম্পূর্ণ প্রকোষ্ঠ তৈরি করে, ভিতরে ম্যাট্রিক্সের কিছু অসম্পূর্ণ প্রকোষ্ঠ তৈরি করে। এই ক্রিস্টিটা, এটা হচ্ছে ক্রিস্টি। আর ভিতরে ঝিল্লিটা কার্ডোলিপিন, ভিতরে ঝিল্লিতে কার্ডোলিপিন বলে একটা জিনিস থাকে, এটা একটা বিশেষ ধরনের ফসফোলিপিড। ভিতরের ঝিল্লিতে বা ভিতরের যে লেয়ার সেটাতে, এটা অবতল অংশের যে অংশটা, অবতল যে ঝিল্লিটা, সেটাকে বলা হয়, সেটা হচ্ছে অন্তঃঝিল্লি। অন্তঃঝিল্লিতে কৃষি থাকে, প্লাস অন্তঃঝিল্লিতে কার্ডোলিপিন বলে একটা জিনিসও থাকে, একটা ফসফোলিপিডও থাকে। মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজ আছে। প্রধান কাজ কি? শক্তি উৎপন্ন করা, পাওয়ার হাউস, কোষের পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল। শক্তি উৎপাদন নিয়ন্ত্রণ করবে, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম কোএনজাইম, 100 ধরনের এনজাইম কোএনজাইম তৈরি করতে হলে শ্বসনের জন্য যা এনজাইম কোএনজাইম লাগে এগুলো তৈরি করবে। শ্বসনের বিভিন্ন পর্যায়ে, যেমন ক্রেবস চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই জিনিসগুলো কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। নিজস্ব মাইটোকন্ড্রিয়ার নিজস্ব বৃত্তাকার ডিএনএ আছে, নিজস্ব আরএনএ আছে, বংশগতিতে ভূমিকা পালন করে এই ডিএনএ আরএনএ। প্রোটিন সংশ্লেষ এবং স্নেহ বিপাকে সাহায্য করে। এরা ক্যালসিয়াম এবং ভিটামিন কে পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম। ভিটামিন কে এরা তৈরি করে, ভিটামিন কে পদার্থ সক্রিয় পরিবহনে সহায়তা করে। আর ভিটামিন কে সক্রিয় পরিবহনে এরা সহায়তা করে, মনে রাখতে হবে। কার্ডিওলিপিন, এরা হচ্ছে কার্ডিওলিপিন থাকবে ভিতরে ঝিল্লিতে, এটা মনে রাখতে হবে। তারপরে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে। শুক্রাণু আমরা পড়ছিলাম, শুক্রাণুর কী কী পার্ট? মাথার দিকে থাকে নিউক্লিয়াস এবং অ্যাক্রোজম, যেটা অ্যাক্রোজমটা কোত্থেকে আসবে? অ্যাক্রোজমটা থাকবে হচ্ছে, অ্যাক্রোজমটা কে দিবে? অ্যাক্রোজমটা দিবে হচ্ছে কে? গোলগি বডি, তাই না? এরপরে নিউক্লিয়াসের পরে কী আছিল? সেন্ট্রিওলটা শুক্রাণুর লেজ তৈরি করবে, তাই না? আর মধ্যখণ্ডর মধ্যে ছিল মাইটোকন্ড্রিয়া। তাহলে শুক্রাণু তৈরি করছে না? তো শুক্রাণু যে কোনো জিনিস তৈরি করবে না, শুক্রাণু লেজ তৈরি করবে না, মাথা তৈরি করবে না, তাহলে কী তৈরি করবে? মাইটোকন্ড্রিয়া শুক্রাণু কী তৈরি করবে? মধ্যখণ্ড তৈরি করবে, যেখানে মাইটোকন্ড্রিয়া থাকে এবং ফ্রুক্টোজ থাকে, সেই অংশটা তৈরি করবে। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে অংশগ্রহণ করে, কোষের বিভিন্ন অংশে ক্যালসিয়াম আয়নের সঠিক ঘনত্ব রক্ষা করে। তাহলে ক্যালসিয়াম আয়নের যে ঘনত্বটা সঠিক বা কনসেন্ট্রেশনটা ঠিক রাখতে হেল্প করে। কোষের পূর্বনির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। একটা কোষ আর চাচ্ছে না, ওকে বাঁচিয়ে রাখতে চাচ্ছে না, বডি চাচ্ছে ওকে মেরে ফেলতে, ওর বয়স হয়ে গেছে, মেরে ফেলতে চাচ্ছে, বডি আর ওই সেলকে রাখতে চাচ্ছে না। এই সেলটাকে কীভাবে মারবে? এই সেলটাকে নিয়ন্ত্রণ করবে মাইটোকন্ড্রিয়া, ওকে খাবার বন্ধ করে দেবে, ওর হচ্ছে শক্তি দিবে না, আর তখন ওই কোষটা না খেয়ে মারা যাবে। রক্তকণিকা, হরমোন ইত্যাদি উৎপাদনে ব্যবহৃত হয়। এতে বিভিন্ন ধরনের ক্যাটায়ন থাকে, যেমন ক্যালসিয়াম আয়ন, সালফেট আয়ন, ফেরাস আয়ন, Fe2+, Mn2+, ম্যাঙ্গানিজ আয়ন। মাইটোকন্ড্রিয়ার ডিএনএতে মিউটেশন ঘটতে পারে। মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ, সেই ডিএনএতে কিন্তু মিউটেশন হতে পারে, মানে ডিএনএ চেঞ্জ হতে পারে, কনফিগারেশন চেঞ্জ হতে পারে, যা মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার সৃষ্টি করে। তাহলে মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কী হবে? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হবে। মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার কী কী আছে? মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার প্রায় 100 ধরনের আছে। মাইটোকন্ড্রিয়া যদি সমস্যা হয়, মাইটোকন্ড্রিয়াতে যদি মিউটেশন হয়ে যেতে পারে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে মিউটেশন হবে। মিউটেশন হয়ে গেলে কী হবে? সেখানে 100 ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার হবে। যেমন হচ্ছে বৃদ্ধ বয়সে হয় পার্কিনসন অসুখ, হাত পা কাঁপে, হ্যাঁ, পার্কিনসন একটা অসুখ। বয়স্কদের এটা বয়স্কদের স্নায়ুতন্ত্রের সমস্যা, পার্কিনসন। তারপরে অ্যালজাইমার একটা অসুখ। তারপরে টাইপ 1 ডায়াবেটিস, এটা অনেক সময় টাইপ 1 ডায়াবেটিসটা মেনলি ইনসুলিন তৈরি হয় না, বিটা সেল নষ্ট হয়ে গেছে, ইনসুলিন তৈরি হয় না সেটা। তবে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার যদি হয়, 100 ধরনের মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার আছে, এদের কারণে টাইপ 1 ডায়াবেটিস হতে পারে। মানে ডিসঅর্ডারের সাথে সম্পর্কযুক্ত সঠিক গঠন এবং কার্যকর মাইটোকন্ড্রিয়ার উপর সঠিক তথ্য বা সঠিক স্বাস্থ্যটা নির্ভরশীল। একটা সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া যত বেশি ঠিক থাকবে, সঠিক গঠনে থাকবে এবং কার্যকরী থাকবে, যত বেশি অ্যাক্টিভ থাকবে, ততই সেলটা তত বেশি ভালো থাকবে। এন্ডোসিম্বায়োসিস, আমরা বললাম না, একটা সেলের মধ্যে যারা নাস্তিক বিশ্বাস করে না সৃষ্টিকর্তা আছে, মানুষ সৃষ্টিকর্তাকে সৃষ্টি করছে, ওরা যারা বিশ্বাস করে না, তারা মনে করে যে প্রথমে কী করছিল? প্রথমে এককোষী জীব সৃষ্টি হয়েছিল, এককোষী জীবের মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া, যেহেতু এদের 70 ভেটভাগ, মাইটোকন্ড্রিয়া এদের নিউক্লিয়াস বা এদের ডিএনএও 70 ভেটভাগ, তার মানে ওই একটা আদিকোষী প্রথমে একটা এককোষী জীবে মাইটোকন্ড্রিয়া ঢুকে গেছিলো, এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়া ঢুকে গেছিলো। এই যে মাইটোকন্ড্রিয়া ঢুকলো, দিয়ে ওই ব্যাকটেরিয়া ঢুকলো, ব্যাকটেরিয়াটা মাইটোকন্ড্রিয়ার কাজ করা শুরু করলো। হ্যাঁ, তো এই যে ব্যাকটেরিয়াটা ঢুকে মাইটোকন্ড্রিয়ার কাজ করা শুরু করলো, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এন্ডোসিম্বায়োন্ট। এন্ডোসিম্বায়োসিস প্রক্রিয়ায়
তাহলে নিজে হবে এন্ডোসিম বায়ান্ড। ইউক্যারিওটিক কোষে বিদ্যমান ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়াকে কোষের এন্ডোসিম বায়ান্ড হিসেবে গণ্য করা হয়। আবার একইভাবে একটা কোষের মধ্যে একটা ব্যাকটেরিয়া ঢুকে গেল যেটা ক্লোরোপ্লাস্টের কাজ শুরু করলো, সেটা হচ্ছে এন্ডোসিম বায়ান্ড। ওটা ক্লোরোপ্লাস্টের কাজ করবে, এটা হচ্ছে উদ্ভিদ কোষ ডেভেলপ করবে, আর এটা প্রাণী কোষ ডেভেলপ করবে। ধারণা করা হয় ইউক্যারিওটিক কোষ দ্বারা এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণ কিছু ব্যাকটেরিয়া থেকে বিবর্ধিত হয়ে এসব অঙ্গাণু উৎপত্তি হয়েছে। তাহলে ক্লোরোপ্লাস্ট হচ্ছে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, আর মাইটোকন্ড্রিয়া হচ্ছে বায়বীয় ব্যাকটেরিয়া। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় বায়বীয় ব্যাকটেরিয়া ঢুকে গেছিলো কোষের মধ্যে, আর ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া মানে যে ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করছিল, এরকম একটা ব্যাকটেরিয়া কোষের মধ্যে ঢুকে সেটা প্লাস্টিক তৈরি করছে। আজব ঘটনা। মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন এবং অন্তর্গঠনের সাথে এর কাজের অন্তঃসম্পর্ক। মাইটোকন্ড্রিয়ার বাইরের কাজ, বাইরের গঠন মানে মাইটোকন্ড্রিয়ার বাইরের যে আবরণ, আর মাইটোকন্ড্রিয়ার ভিতরের আবরণ। তো মাইটোকন্ড্রিয়ার বাইরের যে মেমব্রেনটা, সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে ভিতরের জিনিসপত্রকে রক্ষা করা, তার মানে কাজ হচ্ছে এটা রক্ষণাত্মক। আর ভিতরের অংশটা কি করছে? ভিতরের অংশটা হচ্ছে কর্মবিধায়ক। ভিতরের অংশটা কাজ তৈরি করছে। কি কাজ করছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, তারপর হচ্ছে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন, ফসফোরাইলেশন, এগুলো করছে, তাই না? তার মানে ভিতরের অংশটা মেনলি কাজ করছে, তাই ভিতরের অংশটা হচ্ছে কর্মবিধায়ক, আর বাইরের অংশটা রক্ষণাত্মক। তাহলে বাইরের অংশটা রক্ষণাত্মক, ভেতরের অংশকে রক্ষা করাই প্রধান কাজ। শক্তি উৎপাদন কাজটি সংঘটিত হয় কোষের ভেতরের মেমব্রেনে, কৃষ্টিতে। কৃষ্টি মানে ওই ভেতরের মেমব্রেনটা জায়গায় জায়গায় ঢুকে গেছে ভিতরে, সেটা হচ্ছে কৃষ্টি। কৃষ্টিতে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সব উপাদান, কৃষ্টির মধ্যে কি থাকে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জন্য যা যা লাগে সব উপাদান কৃষ্টির মধ্যে থাকবে, সজ্জিত থাকবে কখনোই, এবং এখানেই শক্তি উৎপন্ন হবে। কাজেই মাইটোকন্ড্রিয়ার বহির্গঠন হচ্ছে রক্ষণাত্মক এবং অন্তর্গঠন কর্মবিধায়ক। এটা মনে রাখতে হবে, এটা বহু পদ্ধতিতে দেয়। বহির্গঠন কর্মধায়ক অংশের কাঁচামাল এবং উৎপন্ন দ্রব্য আদান প্রদান নিয়ন্ত্রণ করে। বহির্গঠন আরেকটা কাজ করে, সেটা হচ্ছে ভিতরের জিনিসপত্র যা লাগবে এবং যে জিনিসপত্র লাগবে না বাইরে বের করতে হবে, সেটা আদান প্রদান কন্ট্রোল করে। তো প্লাস্টিকটা আজকে শুরু করছি না, এর পরের লেকচারে আমরা ইনশাল্লাহ প্লাস্টিক শুরু করব। তো এখানে আজকের লেকচারটা এখানে শেষ করি, অনেক লেকচারটা বড় হয়ে গেছে। তাই এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।